আমাদের এখানে লেখকদের টাকাই দেওয়া হয় না, জ্বর এসে জায়গায়। পরিচালকের পরের নাম কাহিনী ও চিত্রনাট্য উঠে আসতে হবে হবে হবে। তাদের প্রত্যেকের বুকের ভেতরে টুল পেতে সত্যজিৎ বাবু একটা ছোট মূর্তি এরকম করে তো এই একটা রয়েছে বলে তারা কোথাও না ওই হ্যাংওভার থেকে না বেরিয়ে আসতে পারেন না। ফলত তাদের প্রতিযোগিতাটাই হয়ে যায় ওখানে। আরে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা, বাসু চ্যাটার্জি, এনাদের না যত্ন করে একটু সরিয়ে রেখে দেওয়া উচিত। লাইন মুখস্থ বলা লোকজনকে, যারাও অভিনেতা আজকে, আমি তাদেরকে একটু বেশি সম্মান করি। তো ফলে আমি তাদের সঙ্গে আমি দেখেছি অভিনয় করতে বারবার ব্যর্থ হই। তো আমি তাদের ডিস্টার্ব করতে চাই না ফ্লোরে, কারণ তখন একটা খবরের কাগজ, পাড়ায় একটা টিভি, আর যার বাড়িতে টিভি ছিল সে হাজার হাড়বজ্জাত হলে ওর মতো ভালো লোক হয় না। কারণ রামায়ণ মহাভারত সমস্ত কমরেডরাও দেখতে যায় একদম। তো অনেকে বলেন না এই যে রাম রাম নিয়ে, আরে ভাই আমি বড় হয়েছি হাওড়া রামরাজাতলায়, যেখানে 25 ফুটের রাম ঠাকুর। ছোটবেলা মায়ের কোলে করে আমরা সবাই মিলে পুজো দিতে যেতাম, মা কিন্তু কমরেড। সো আজকে আমাদের সঙ্গে আছেন রুদ্রনীল ঘোষ। আপনাদের ইন্ট্রোতে বললাম যে রুদ্রনীল ঘোষের সঙ্গে আমার আড্ডাটা, এটা কিরকম একটা লাগছে না যে আমরা আনুষ্ঠানিকভাবে আড্ডা মারতে বসছি, এটা একটু কিরকম লাগছে। বাট স্টিল আমার মনে হলো যে তোমার সঙ্গে তো আমার অনেক রকম আড্ডা হচ্ছে, অনেকটা সময় জুড়ে আড্ডা হচ্ছে, আমার জীবনের বিভিন্ন স্তরে তোমার সঙ্গে আড্ডা হচ্ছে। বাট তার বাইরে মনে হলো যে আমি যেহেতু এই কাজটা করতে আমার খুব মজা লাগছে, তো তোমার সঙ্গে কথা বলে যদি তোমার একটা অন্য দিক দর্শকের কাছে আনা যায়। সো প্রথম কথা, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট, থ্যাংক ইউ ফর কামিং। তোমাকে আর আলাদা করে মানে ফর্মালিটি করে থ্যাংক ইউ বলছি না। তোমাকে এখন যদি কেমন আছো জিজ্ঞেস করি, তাহলে ওটার একটা পলিটিক্যাল দিকে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। তো ওই জন্য কেমন আছোটা তোমাকে পার্সোনালি যদি জিজ্ঞেস করি, পার্সোনালি রুদ্রনীল ঘোষ কেমন আছে, তাহলে তার উত্তর কী হবে? প্রথম উত্তর, আমি সতর্ক এবং সচেতন আছি। আর যেটা বললে অরুণাবা, খুব ইন্টারেস্টিং যে কেমন আছি বললেই পলিটিক্যাল দিকে ঢুকে যাবে। তুমি যাদের এখানে ইন্টারভিউ করো তারা অধিকাংশই পশ্চিমবঙ্গের চেনা মানুষ, বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষ, এবং তারা অধিকাংশই আমার বন্ধু বটে। এবং তারাও কিন্তু প্রত্যেকেই অন্যদিকে ঢুকে যেত, ঠিক আছে, কিন্তু এখানে এসে বা অন্যান্য জায়গায় তারা খুব সতর্কতা মেনটেন করে। আমি চাই তারাও যেন কেমন আছি বলতে গেলে যেটা বলতে পাচ্ছেন না সেটা বলুক, যেন সেটা বলতে পারেন। সেইরকম সমস্যাগুলোকে কাটিয়ে একটা পরিবেশ সেটা যেন দ্রুত আসে। তাই আমি যারা বলতে পাচ্ছেন না তাদের জন্যই সচেতন আছি এবং সতর্ক আছি। তাদের কি বলবো, আমি প্রাণ খোলা কথা শোনবার মতো পরিবেশ পশ্চিমবঙ্গে দেখার অপেক্ষায় আছি। বেশ, অবশ্যই তোমার কথাটার সঙ্গে আমি একমত যে অনেকেই অনেক কথা বলে উঠতে পারেন না, তার কারণ তাদের কিছু সোশ্যাল কন্ডিশনিং থাকে। আমাদের সোশ্যাল বলার চেয়ে বেশি বলা ভালো পলিটিক্যাল কন্ডিশনিং। সেটা তো একটা দিক, অবশ্যই তোমার এই দিকটা নিয়ে তোমার অনেক কথা মানুষ শুনেছে এবং শুনছে, এবং তুমি কন্টিনিউয়াসলি তোমার ভয়েসটা রেজ করে যাচ্ছ টুয়ার্ডস সামথিং, এটা তো শুনছি। বাট তার বাইরে রুদ্রনীল ঘোষ তো একজন, বা আমার সঙ্গে তোমার যখন প্রথম পরিচয় হয় সেটা হলো 2008 সাল, তো আজ থেকে একটা মানে দীর্ঘ বছর আগে। সেই সময় থেকে তুমি তো একজন আর্টিস্ট সবচেয়ে আগে, তারপর তো তুমি প্রথমে একজন নাগরিক, তারপর তার সঙ্গে একজন আর্টিস্ট, এবং এখন তুমি একজন খুবই অ্যাক্টিভ পলিটিক্যাল কর্মী, যদি ঠিক বলি। আমি যদি পার্টিকুলারলি সেই আর্টিস্টটার সঙ্গে কথা বলতে চাই তাহলে ঠিক আছে, আমি শুধু আর্টিস্ট রুদ্রনীল ঘোষের সঙ্গে কথা বলতে চাই। আর্টিস্ট রুদ্রনীল ঘোষের এই মুহূর্তে কি কি অসুবিধা হচ্ছে আর্টিস্ট হিসাবে? দেখো, এটা মানে যারা পলিটিক্সকে বাদ দিয়ে জীবনের বিজ্ঞাপন করে তারা সবার আগে সত্যিটাকে লুকোচ্ছে। ঠিক, পলিটিক্স ঠিক করে দেয়
যে আমরা ঘুম থেকে আমাদের প্রয়োজনে কখন উঠব, কি দিয়ে দাঁত মাজবো, সেই দামটাও ঠিক করে দেয়। আদপেই সকালবেলা জল মুড়ি খাবো নাকি একটু রুটি তরকারি খাবো, আটার দাম কত, আলুর দাম কত, সেটা পলিটিক্স ঠিক করে, তার সঙ্গে তেলের দামটাও। তারপর আমি কি করে আমার কাজে যাব বা অকাজে যাব বা ভালো লাগার কাজে যাব। কেউ আড্ডা মারতে যেতে পারে, যেটা আমাদের অনেকের কাজে অকাজের মধ্যে পড়ে, কিন্তু আমার মনে হয় যে আড্ডার একটা দারুণ গুণ আছে, ওটা বাঙালির মনের রক্ত। ঠিক, ঠিক আছে। এবং আড্ডা থেকে আমাদের মূর্খতা বা আমাদের জ্ঞান আমরা নিজেরাই বুঝতে পারি না, কিন্তু উল্টো দিকের বন্ধুগুলোর থেকে আমি যদি ধরে নিই যে যারা আমার খারাপ চায় না তারাই আমার বন্ধু, যারা আমার সমালোচনা করতে পারে তারাই আমার বন্ধু, কিন্তু আমায় জ্ঞান দিয়ে পরে নিজে আবার সেই কাজটা করবে, তো তাহলে সেটা একটু গুলিয়ে যায়। তো যাই হোক, রাজনীতি ঠিক করে দেয়, কিন্তু পরিষ্কার আমি বাড়ি থেকে বেরোচ্ছি, আমার বডিটা লাশ হয়ে পড়ে থাকবে, আমার মেয়েটা বাড়ি ফিরবে না আজকে, নাকি খবরের কাগজে খবর হয়ে ফিরবে। এইভাবে যারা জীবন থেকে রাজনীতিকে দূরে সরাবার চেষ্টা করেন, যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ভোটটাকে দিয়ে কে বা কারা আসবে, কারা কারা আদপেই অভিনয় করতে পারবে সিনেমাতে, সিরিয়ালে এবং থিয়েটারে, সেটাও ঠিক হয়ে যাচ্ছে আমার রাজ্যে। তাই এখানে যারা বলেন বা ভাববার চেষ্টা করেন যে রাজনীতি বাদ দেব, তো তার মানে তারা সচেতন হয়ে, আমি প্রচুর সহজ সরল মানুষের কথা বাদ দিচ্ছি যারা ওইভাবে হয়তো বুঝতে পারেন না, বুঝলে অনেক ভালো হতো, অনেক ভালো হতো, আমার রাজ্যটার জন্য ভালো হতো এবং দেশটার জন্য অবশ্যই। কারণ অনেক সময় প্রচুর লোকজন মনে করেন আর কি, বা মনে করাতে চান, রাদার বললে ভালো হয়, যে পশ্চিমবঙ্গের আলাদা একটা অস্মিতা আছে। হ্যাঁ, অবশ্যই পশ্চিমবঙ্গের একটা অস্মিতা আছে, এবং সেই অস্মিতাটা, বায়ু অস্মিতাগুলো বিভিন্ন রাজ্যে জুড়ে জুড়েই ভারতবর্ষের মতো একটা ইন্টারেস্টিং দেশ তৈরি হয়েছে। আজকে আমরা যখন কথা বলছি, মকর সংক্রান্তি, সেই পরিবেশটা চলছে বিভিন্ন নামে সারা ভারতবর্ষের সবকটা রাজ্যে পালিত হচ্ছে। কিন্তু যখনই বাঙালি ধুমধাম করে পালন করতে যাবে, সঙ্গে সঙ্গে কিছু বোকা শক্তি আছে, তারা মানুষকে গুলিয়ে দেওয়ার জন্য বলে এটা ব্যাপার, এটা নেই ইংরেজি কুকিজের মতো কেস, এই ব্রিটিশ কুকিজ এসেছিল, আসলে তো বানাতো যারা বিহারি ভদ্রলোকেরা, যেটাকে আমরা ঠেকুয়া বলতাম, তার মধ্যে 4টে সোডা, খাবার সোডা, 4টে গন্ধটন্ধ মিশিয়ে হয়েছে। এ খাবার তো আমার এখানে অনেক আগে থেকে ছিল। তো যাই হোক না কেন, আমাদের খাওয়া থেকে শোয়া অবধি নিয়ন্ত্রণ করে হচ্ছে পরিষ্কার আমাদের রাষ্ট্র ব্যবস্থা, যাদের আমরা নির্বাচনের মধ্যে দিয়ে নিয়ে আসি। কেউ কথা এক রাখার চেষ্টা করেন ইলেকশনের আগে, সমাজ কেমন থাকবে, কলকারখানা শিল্প কেমন হবে, শিল্প এবং সংস্কৃতি কেমন হবে, পড়াশোনা কেমন থাকবে। তো কেউ কথাটাকে রাখবার চেষ্টা করেন, কেউ কথাটাকে তাড়াতাড়ি ভুলে যান, কেউ দশচক্রে ভগবান না হয়ে ভূত হয়ে যান। তো এই পুরোটার মধ্যে দিয়েই কিন্তু আমরা যে যে রাজনৈতিক দলেরই সমর্থক বা কর্মী, কারণ প্রত্যেকে তো রাজনৈতিক দলের সমর্থক, কারণ তারা তো ইলেকশনের সময় দলবদ্ধ হয়ে নোটায় ভোট দেন না, কোনো রাজনৈতিক দলকেই দেন, হতে পারেন কম বা বেশি রাজনৈতিক। তো যাই হোক না কেন, আজকে পশ্চিমবঙ্গে শিল্পটা কিন্তু বড্ড এটা দিয়ে বেশি গলা টিপে ধরা হয়েছে, বিশেষ করে এই 5-6 বছর। তার একটা বড় কারণ হচ্ছে যে শিল্প এবং শিল্পীপ্রিয় পশ্চিমবঙ্গকে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়, ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী। অন্যান্য রাজ্যের মানুষের খাটের নিচে থেকে যদি আমি পুরনো জামা কাপড় পাই, বাসন কোসন পাই, জুতো পাই, বই টই পাই, কেউ আবার আলু চালও রেখে দেয়, এই পশ্চিমবঙ্গটা বোধহয় সেই রাজ্যটা যেখানে খাটের নিচে থেকে এগুলো পাওয়া যাক বা না যাক, একটা রিড ভাঙা হারমোনিয়াম, একটা খোল ভাঙা তবলা, একটা তার ছেঁড়া গিটার পাওয়া যাবেই। পুরনো বাড়ি হলে ঘরের কোণে আমার ঠাকুমার কুরুশের কাজের তৈরি একটা টিয়া পাখি, যার লাল ঠোঁট আর নিচে লেখা আছে ভালো থেকো বা ভালো বাসা, সেখানে 2টো টিয়া থাকে।
এই হ্যাবিটটাকে আমরা চেঞ্জ করতে না পারবো না। ঠিক। এবার মুশকিলটা হচ্ছে এই শিল্প এবং শিল্পীপ্রিয় যে পশ্চিমবঙ্গ আছে, সেই পশ্চিমবঙ্গের মানুষরা নির্বাচনের আগে তার একটা পরিচয় পান। সেই পরিচয়টা হচ্ছে আর মানুষ নয়, যেন ভোটার। তো তার মন পেতে গেলে এই শিল্প এবং সংস্কৃতির অস্ত্রটাকে ব্যবহার করা হয়। এটার মধ্যে খারাপ কিছু নেই। যে কোনো জীবিকার মানুষই রাজনীতিতে আসবেন, রাজনীতিকে সমৃদ্ধ করবেন। আর আমরা যদি পশ্চিমবঙ্গের পুরনো ইতিহাস দেখি বা জন্মের আগের ইতিহাস দেখি, ব্রিটিশের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল তখন এই ধরনের এত দল তো ছিল না। সেখানে কিন্তু রাজনেতা যারা, তাদের অধিকাংশই কিন্তু ইন্টেলেকচুয়াল ছিলেন, তারা পড়াশোনা জগতের মানুষ ছিলেন। এবং যখন রাজনেতাদের ভারী ভারী কথা সাধারণ মানুষের কাছে কমিউনিকেটেড হতো না, তখনই কিন্তু কবি সাহিত্যিক, ডাক্তারবাবু, একজন আইনজীবী, পাড়ার মাস্টারমশাই, তারা এই ব্রিজের কাজটা করেছিলেন। সুতরাং এই পশ্চিমবঙ্গের মাটিতে শিল্প এবং রাজনীতি এই দুটো কিন্তু সম্পৃক্ত, মানে এটাকে আলাদা আলাদা করা যায় না। তো তাই নির্বাচনের দিকটা মাথায় রেখে যারা যারা এই শাসন ক্ষমতায় এসেছেন, তারা কিন্তু শিল্পীদের আমাদের সম্পদ টাইপের বলিয়েছেন। বামপন্থীরা 10-15 বছরের লড়াই, তারপর যখন তারা সরকারে আসেন, যুক্তফ্রন্ট বা বামফ্রন্টে যখনই আসেন, তখন তারা 34 বছর ধরে একটা ইন্টারেস্টিং ধারণা তৈরি করে দিয়েছেন, যেটা এখন ভাঙছে, যে আপনি শিল্পী কিন্তু বামপন্থী নন। এ কি, আপনার মৃত্যু হওয়া উচিত, কাইন্ড অফ। তো ব্যাপারটা এমনটা নয়, যে যে পথে বিশ্বাস করে সে সেই পথে বিশ্বাস করবে। তো যাই হোক না কেন, তারপর বর্তমান সরকার যারা রয়েছে তারাও কিন্তু এই দিকটাকে দেখে তারা একটু ভালোবাসার সম্পর্ক, পাইয়ে দেওয়ার সম্পর্ক, বা যদি কেউ রাজনৈতিকভাবে সচেতন হন তার সঙ্গে ব্রিজ করার সম্পর্ক, কীভাবে সমাজ গড়ার ক্ষেত্রে তুমিও কারিগর হতে পারো, এটা হওয়া উচিত, এর মধ্যে খারাপ নেই। কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে তার বিভিন্ন বিফলতাকে ঢাকতে যখন শিল্পীদের মুখটা রাজনৈতিক মঞ্চে শুধুমাত্র এই কারণে ব্যবহার করা হয়, তখন বুঝতে হয় যে শিল্পীদের প্রতি সম্মানটা নেই। শিল্পীদেরকে প্রয়োজন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য, সেই জন্য একটা আড়ালে সাম্মানিকের সলা পরামর্শ হয়েছে, হুইচ ইজ পেনফুল। কিন্তু এটাকে তো অস্বীকার করতে পারি না যে পরিষ্কার শুধুমাত্র মহিলারা নয়, একটা বড় অংশের মানুষ যাদের মধ্যে পুরুষও রয়েছেন। আমি কেন পুরুষদেরকে একটুখানি সরিয়ে রাখছি, অনেকটা মিটে গেছে কিন্তু তাও আবার অনেকটাই বাকি রয়েছে। মহিলারা বেরিয়ে যত বেশি করে সমাজের সব স্তরে কাজ করবেন, রোজগার করে বাড়ি নিয়ে যাবেন, তত বেশি করেই তার স্পষ্টতা সমাজের বাকি দিকগুলো সম্পর্কে, যেটা বাড়ির ছেলে কলকাতায় গিয়ে অফিস করে সে আসলে কি জানে বলে বাড়ির লোককে, মা বোনেদের শোনো আমি কি বলছি বলে বোঝায়, যত মেয়েরা কাজ করতে শুরু করবে আর না যা খুশি বোঝানো যাবে না। তো যাই হোক না কেন, যেহেতু এখনও একটা বড় অংশের মায়েরা, বোনেরা, দিদিরা, গ্রামটা তো বেশি, গ্রামটা অনেক বেশি ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে, ফলত তারা কিন্তু এত জটিলতা না বুঝে কোন রাজনৈতিক দলের মঞ্চে তাদের প্রিয় শিল্পীরা উঠছেন সেটাকে দেখে একটা বড় অংশের ভোট দেন। তো পশ্চিমবঙ্গ থেকে আমরা এটাকে বার করতে পারবো না। এবং এটা দেখবার পরেই বিভিন্ন যে পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যজনক যে ঘটনাগুলো আজকে পশ্চিমবঙ্গের পরিচয় বলে ভারতবর্ষের কাছে আমাদের মন খারাপ করিয়েছে, এই খবরে পশ্চিমবঙ্গকে চিনুক, এই খারাপ খবরগুলোতে আমরা যেটা চাই না, তবুও তো এই ঘটনাগুলো ঘটে গেছে। এবং সেখানে কিন্তু পরিষ্কার একটা বড় অংশের শিল্পী, বিশেষ করে আর.জি. করের ঘটনা যদি আমরা দেখি, তারাও কিন্তু ধীরে ধীরে একটু মুখ ফিরিয়েছে কোনো একটা ক্ষমতার দিক থেকে, এবং তাতে তারা রেগে গেছে। একসঙ্গে বিরিয়ানি খেলাম, আজকে আমি একটা ভুল জায়গায় ঢিল মেরে কাঁচ ভেঙে ফেলেছি বলে তুমি সরে যাবে কেন, এটা ঠিক হচ্ছে না। এই যে কারণে জায়গায় আগ্রাসন, কোন শিল্পীরা পারফর্ম করবে, কাজ করবে, এটা
সেই লোকগুলো ঠিক করে দিচ্ছে পশ্চিমবঙ্গে। বম্বেতে এটা হয় না। বম্বেতে রাজনীতি রয়েছে, সব রয়েছে। আরে ভাই, যে কোনো অফিস আদালত যে কোনো জায়গায় সব মানুষ তো একই রাজনৈতিক মতামতে বিশ্বাস করবে না, এটাই তো বিভিন্নতা, এটাই তো ইউনিকনেস। কিন্তু তুমি শাসন ক্ষমতায়, আমি রয়েছি পশ্চিমবঙ্গে, তাই তুমি আমার বিরুদ্ধে যাওয়া মানে তোমার কাজে ক্ষতি করে দেব, ওকে নিলে ডিরেক্টর তোমার ছবি নন্দন বা XYZ হলে লাগাতে দেব না। সে কারণেই তো সমস্যাটা। এই যে তুমি জিজ্ঞাসা করলে কথাটা, 2021-এ আমি প্রথম বলেছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রি, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট কী করে হয় সেই দিকে নজর না দিয়ে প্রয়োজনের থেকে বেশি লোকজনদের শুটিংয়ে নিতে হবে। তারা ফ্লোরে বসে থাকেন, গল্প করেন, আর কিছু মানুষ তাদেরই মতো তারা উদয়স্ত খেটে মরেন এবং বাজেট বেড়ে যাচ্ছে। যে লোকগুলোকে লাগছে না আমায় তাদের নিতে হবেই, সেই জিনিসগুলো নিতে হবে, কোনো নিয়ম নেই, ফতোয়া। তাতে 10-20 লাখ টাকা করে খরচ বেড়ে যাচ্ছে এক একটা করে সিনেমায়। এবার যেই খরচ বাড়ছে, পরিচালক একটু বেশি রিহার্সাল দিয়ে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একটা ভালো দৃশ্য শুটিং করতে গেলেই প্রযোজক দাঁড়িয়ে এসে বলছেন, দাদা যত বেশি মন দিয়ে আপনি রিহার্সাল করাবেন, শুটিং করাবেন, তত বেশি টাইম চলে যাবে। আর আমাদের এখানে একটা শিফট বলে ব্যাপার আছে, হয়তো সব দর্শক বুঝতে পারেন না। 8 ঘন্টা, তারপরেই 4 ঘন্টা, যেই 12 ঘন্টা হয়ে গেল ডাবল শিফট, মানে টাকা ডাবল প্রডিউসারকে দিতে হবে, তারপর আবার শিফট বাড়ছে একদম। তো এই যে বিষয়, এটাকে সহজ করা যায় না কি? আমাদের সবাইকে তো বাঁচতে, আমাদের টেকনিশিয়ানদের বাঁচতে হবে, আর্টিস্টদের বাঁচতে হবে, ডিরেক্টরদের বাঁচতে হবে না, সেদিকে মন নেই। মনটা হচ্ছে যে পরিষ্কার শাসক দল মিছিল মিটিং ডেকেছে, তোমায় যেতে হবে, তোমায় কাজ করতে হবে। যখন আমি এটাকে নিয়ে 2021-এ একা কথা বলেছিলাম যে এটা সলভ হওয়া দরকার, তখন ক্ষমতাবান লোকজন শাসক দলে তারা আমার বিরুদ্ধে, আমারই বন্ধু টেকনিশিয়ান, তাদের সঙ্গে আমি এখনও চার বিড়িটা খাই। কে স্টার বললো কে বললো না যায় আসে না, কিন্তু আমাদের পর্দার পেছনে থাকা টেকনিশিয়ানরা না থাকলে, এই যে আলো জ্বলছে, ক্যামেরা চলছে, এই টেকনিশিয়ানরা না থাকলে তুমি আমি অন্ধকারে। মানুষের মনও, যারা আমাদের করা কাজটা দেখছেন, তাদের মনও অন্ধকারে থাকে। ঠিক। তাহলে ওই লোকগুলো, আমরা যারা বন্ধু, তারা বলছেন যে তুই এই সত্যি কথাটা বলেছিস বলে, কারণ তারা কাজ করে দেখেন যে একজন বিড়ি খেয়ে আড্ডা মারছে আর সে আলুটা ধরে রয়েছে, তার কাজ নেই, তাকে জোর করে এই কাজে ঢুকিয়ে বাজেট বাড়ানো হচ্ছে, যার ফলে জাহক মাহক করে একটা অভিনয় করা দৃশ্য সেটাই ক্যামেরাবন্দি হয়ে থাকছে, বাকি শটটা তো নেওয়া যাচ্ছে না, নিতে গেলেই টাইম যাবে, এক্সট্রা বাজেট বেড়ে গেছে এতগুলো লোককে নিয়ে 20 দিনে। তো আমি যখন এই কথাটা বলেছিলাম যে প্লিজ একটুখানি ভাবা হোক, যারা এটা করতে দিচ্ছে না, এই যেন মাফিয়া রাজ, তখন জোর করে আমারই বন্ধুদের বুকে কালো ব্যাচ লাগিয়ে মিছিল করানো হয়েছিল। আজকে যারা আমার ডিরেক্টর বন্ধুরা, অভিনেতা অভিনেত্রী বন্ধুদের ক্ষেত্রে ফতোয়া দেওয়া হচ্ছে, শুটিং বন্ধ করে দেবো, স্টেজ প্রোগ্রাম করতে দেবো না, সে গায়িকা হোক, অভিনেতা অভিনেত্রী হোক না কেন, সেদিন তারা ব্যক্তি স্বার্থে বা কোনো ভয়েতে তারা চুপ করেছিল, কেউ আমার পাশে এগিয়ে আসেনি। সেদিন যদি তারা একটু এগিয়ে আসতেন বা ফোঁস করতেন, তো তাহলে তাদের যে ধারাবাহিক অসম্মান এবং ক্ষতি, কোন ডিরেক্টর শুটিং করবে আর করবে না সেই বিষয়ে যে দাদাগিরি, বা কে প্রোগ্রাম করবে আর করবে না, কোন গায়িকা কোন অভিনেত্রী পাড়ার কোন অনুষ্ঠানের মঞ্চে যাবেন বা যাবেন না, আজকেই দাদাগিরিটা হতো না। আজকে কাস্টিং করতে গিয়ে ডিরেক্টর এবং প্রডিউসারকে ভাবতে হতো না যে রুদ্রনীল ঘোষকে কাস্ট করলে আমি নন্দন পাবো না। তো ফলত প্রায় 4 বছর ধরে আমার কাজকে জিরোর জায়গায় নামিয়ে আনা হয়েছে, জিরোতে প্রায়। আমি যদি অজয় দেবগনের সঙ্গে ময়দান আর কে মেননের সঙ্গে শেখর ওমস, এই দুটো হিন্দি ভাষার কাজ করেছি, তারা ডেফিনেটলি একটু টাকা বেশি দেয়, সেটাতে আমার চলতে সুবিধা হয়েছে, আমি কম্প্রোমাইজ করিনি। টোটাল আমি 4টে বাংলা সিনেমায় 4 বছরে কাজ করেছি। এই অন্যায়ের বিরুদ্ধে তো কথাটা বলতে হবে, আর একা কথা বলে লাভ নেই, তোমার একটা প্ল্যাটফর্ম বাঁচতে হবে যেটা আমার দেশের গণতান্ত্রিক পদ্ধতিকে সাপোর্ট করে। ফেসবুকে এলাম, 4টে গালাগাল দিলাম, কি মন খারাপের কথা বললাম, তাতে না কিচ্ছু বদলায় না বলে আমি বিশ্বাস করি।
তাতে ভাইব্রেশন ক্রিয়েট হয়, কিন্তু আসল জায়গায় আঘাত হয় না। যে যে রাজনৈতিক দলেরই সমর্থক হন না কেন, যারা মাঠে নামেন, হয়তো আমার কেউ প্রতিপক্ষ, আমি তাদের বিরাট সম্মান করি। যে তারা, হ্যাঁ, ফেসবুকে কিছু মানুষ আছেন, সবাই তো প্রকাশ্যে আসতে পারবেন না, কিন্তু এখন একটা টেন্ডেন্সি হয়েছে না, যাকে দেখছি 4 জন গালাগাল দিচ্ছে, আমি একটু গালাগাল দিয়ে চলে যাই। আমার খালি মনে হয় যে সেই লোকটা সব থেকে বেশি মিষ্টি যে অন্য লোককে গালাগাল দেয়, কারণ কেউ তাকে জিজ্ঞেস করেনি, দাদা আপনাকে গতকাল গালাগালটা দিয়েছিল কে, যে আপনার জালটা আপনি এর ওপরে ঝাড়লেন? তার কথা কেউ জিজ্ঞেস করছে না। আমরা কেউ অভিমান করি, কি খারাপ কথা লিখলো। তো যাই হোক, আমি পশ্চিমবঙ্গের জায়গা থেকে পরিষ্কার এই রাজনৈতিক প্রতিহিংসাটা, কে কোন রাজনৈতিক দলের সমর্থক, কে কার প্রতিপক্ষ বলে তার কাজ কেড়ে নেওয়া হবে, কনস্ট্যান্ট এটা চলবে, প্রোগ্রাম করতে দেওয়া হবে না, সেটা খুব খারাপ। তাই যখন বাকি বন্ধুরা কাজ করে, 4 বছর ধরে আমি একটা চেয়ারে, আজকে তোমার প্রোগ্রামে বলছি অরুণাবু, আমি 2021 থেকে 25 চলে এল, 4টে ছবি করেছি। একটা সিনেমাতে এখন অ্যাভারেজ 20 দিনের শুটিং হয়, সো তাহলে 4 বছর, একটা বছরে 365 দিনের মধ্যে মাত্র 15 দিন শুটিং করেছি। 365 দিনের বাকি দিনগুলো আমি ঘুম থেকে উঠে, আমার বাড়িতে একটা চেয়ার আছে, সকালবেলা পোশাক টোশাক পরে ঠিক যেভাবে শুটিং করতে যেতাম, আমি ওই চেয়ারে চুপ করে বসে থাকতাম রাত 8টা অবধি। তাই ছেড়ে দেব না, ছেড়ে দেব না। এটা তো কষ্টের জায়গা খুব। হ্যাঁ, কিন্তু সেই কষ্টের জায়গায় আমার বন্ধুরা তো পরিষ্কার, তারা ভয়ে কথা বলতে পারে, আমি তাদের দোষ দিই না, তারা আমার বন্ধু ছিল, আছে এবং থাকবে। কোনোদিন মনে হয়নি যে এই যে কষ্টটা হচ্ছে আমার, এই যে আমি আসলে তো তুমি তো সেট সবচেয়ে বেশি আনন্দ পাও অভিনয় করতে গিয়ে, কোনোদিন মনে হয়নি যে আমার রাজনৈতিক বক্তব্য বা আমার রাজনৈতিক যে দিক সেটা থেকে সরে যাই? না, অভিনয় আরও একটু বেশি অভিনয় করতে পারবো? একদমই মনে হয়নি, যে কারণে আমি জেদটা রেখে দিয়েছিলাম। আজ নয়, কাল এই ঘটনা ঘটবে। যে বা যারা, আবার বলছি, যে কোনো কেউ যে কোনো রাজনৈতিক মতে বা পথে বিশ্বাস করতেই পারেন। আমার শাসক দলের প্রচুর বন্ধু এমএলএ আছে, এমপি আছে, তারাও তাদের দলের পক্ষে কথা বলতে চাইছেন না, এই ধরনের ঘটনার পক্ষে তারা হ্যাঁ বলছেন না, তাদেরও কষ্ট হচ্ছে যে এই অন্যায়টা কেন। আজকে আমায় আঘাত করা হয়েছে 2021 থেকে, আবার বলছি, আমার যে বন্ধু, পরিচালক বন্ধুরা, প্রযোজক বন্ধুরা চুপ করেছিলেন, কারণ তাদের কাজটাও বন্ধ করে দেওয়া হবে যদি আমার সাপোর্টে তারা থাকেন। আমি কি বলেছি, বরাবর কি বলি, আমি যে রাজনৈতিক দল করি, আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথাবার্তা বলি, শিল্প জগৎ নিয়ে কথা বলি, আমি আমার রাজনৈতিক দলের প্রচার করি না, তার জায়গা আলাদা। আমি যে যে ভুলগুলো রয়েছে বাকি আমার বন্ধুরা বলতে পারছেন না, এমনকি তারা শাসক দলের গুরুত্বপূর্ণ কেউ তারাও বলতে পারছেন না। আজকে শিল্পীদের বয়কট করা হবে বলতে পেরেছেন রাজ চক্রবর্তী, যে না এটা ঠিক নয়, সে তো এমএলএ, বলতে পেরেছেন দেব দীপক অধিকারী, খাদানের সুপারস্টার, বলতে পেরেছেন? পারেননি। আজকে বিনোদিনীর নাম পাল্টাচ্ছে, খুব আনন্দ, কিন্তু শাসক দলের মুখপাত্ররা যখন আমারই আর একজনই অভিনেত্রী বন্ধু মৌসুমী ঘোষ, তাকে নিয়ে শাসক দলের দুজন মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় জঘন্য আলোচনা করছে, সেও তো আর একটা বিনোদিনী, তুমি তাকে সম্মান দিচ্ছ না। আমার বন্ধুরা বলতে পেরেছেন, রচনা দেবী, জুন মালিয়া দেবী, সায়নী ঘোষ দেবী, তারাও তো শিল্পী, তারাও বলতে পারছেন না, তারা কষ্ট পাচ্ছেন।
বলতে পারছেন না, বলতে তো হবে কাউকে। আমি চাই যে আমি বা আমার মতো, এখানে শুধু আমি না, হয়তো আমার নামটা একটু মানুষের চেনা জানা, আমার কাজ ঈশ্বরের আশীর্বাদে বা মানুষের আশীর্বাদে বেশ কিছু মানুষ পছন্দ করেন, তারা মিস করেছেন। আমি হ্যাঁ ওই 4টে বছর একই চেয়ারে বসে চোখের জল ফেলেছি আর চোয়ালটা শক্ত করেছি, যে আমাকে তো কথা বলতে হবে, কারণ আমার মতো আরো 10টা লোকের যাতে অসুবিধা না হয়। আমি মহান কোনো কাজ করিনি, কিন্তু আমি যেটা করেছি সেটা অনেকে পারবে না। আমি শিল্পী। আচ্ছা, কাজী নজরুল ইসলাম, সে তো কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করের লোপাট না লিখে অন্য কিছুতে লিখতে পারত। চাঁদ উঠেছে ফুল ফুটেছে টাইপের তো অনেক সুন্দরও কবিতাটা, সেগুলো তো আছে, লেখেননি। আমি নিজে এইসব লোকের ধারে কাছে যাচ্ছি না, কিন্তু কাউকে না কাউকেতে কাজটা করতে হয়। আমি করছি, তাতে আমাকে কেউ ভুল বুঝলো যায় আসে না। আমার থেকে কত গুণী গুণী মানুষ রয়েছেন যাদেরকে তির্যক মন্তব্য গালাগাল শুনতে হয়েছে, সেটা তো আমার লক্ষ্য নয়। যারা গালাগাল করছে তারা বেসিক্যালি সত্যিটাকে আড়াল করার চেষ্টা করছে। আমি চাই এটা পাল্টাক। সেটা এক্সিস্টিং যে শাসক দল রয়েছে এখন পশ্চিমবঙ্গে, তারা নিজেদের এই অসভ্যতামি বা এই ভুলগুলো তারা শুধরে নিন, এটা আমি চাই। আর না হলে হচ্ছে তারা অপেক্ষা করুন, এই ঘটনা তো ঘটবেই। কাল যখন যবনিকা পাত হবে, তখন স্যার আপনি কোথায় থাকবেন? তখন ম্যাডাম আপনি কোথায় থাকবেন? তখন তো আপনি রাস্তায় বেরোতে পারবেন না। আমি শিল্পী, কাজ করতে চাই। আমার প্রচুর বন্ধু বান্ধব পরিচালক যারা ছিলেন তারা নিতে পারেননি। হ্যাঁ, আমি দুজনের নাম অবশ্যই বলবো। সৃজিত মুখার্জি, যে কিন্তু তোয়াক্কা করেনি এটার, আমি বলবই। পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, এই কয়েকজন কিন্তু তোয়াক্কা না করেও আমায় কাজে নিয়েছেন, যে তাদের কোথা থেকে কে ব্ল্যাকলিস্ট করবে বা তাদের কোথায় কে হল দেবে না, সেইটা তারা ভাবেনও নেই। তাদের সঙ্গে আমার রাজনৈতিক মতের বিরোধ থাকতেই পারে, হতেই পারে, কিন্তু শিল্পী হিসেবে তোমার অভিনয়টা সেই মুহূর্তে তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল না? অবশ্যই। এবং তারা এই পার্টিকুলার যে বোকামি বা অসভ্যতামি রাদার বলা বেটার, তারা নিশ্চয়ই সেটাকে সাপোর্ট করেনি। অনেকেই করে না, যারা নেননি তারা খারাপ একদমই নয়। বাস আমাদের এখানে পরিষ্কার প্রতিবাদ করলে কলকাতা শহরে জলের লাইন বন্ধ করে দেওয়া হয়। নে, এ তো গ্রাম নয়, কোথায় স্নান করবি কর। ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া হয়, আপনি খাবার জল খাবেন না, স্নান করতে পারবেন না, এটা তো হয়। তো ফলত যাই হোক, এই সিস্টেমটা যারা শাসন ক্ষমতায় রয়েছেন, যদি তারা শুধরে নেন, কতদিন তারা আছেন জানি না, যতদিন তাদের ভাগ্যে লেখা রয়েছে যে আপনি আর 2 মাস আছেন কি 5 মাস আছেন, তো ততদিনে তারা ঠিক করতেই পারেন। কারণ প্রত্যেকটা মানুষ ক্ষমতায় আসেন, ক্ষমতায় যায়, ক্ষমতা থেকে চলে যায়, কিন্তু অভিশাপ বা ঘৃণা ফেলিয়ারের থেকে অনেক মারাত্মক অভিশাপ। সেটাকে অ্যাভয়েড করা উচিত, হিউম্যানিটির পক্ষে কথা বলা উচিত। আমরা চাই যে সবাই মিলে একসঙ্গে কাজ করব। আমার যখন কাজ করি, রাজ আমার ব্যক্তিগত বন্ধু ছোটবেলার, ডেফিনেটলি তুমি খুব ভালো করে জানো, মানে প্রায় আমাদের 14-16 বছরের সম্পর্ক তোমার সঙ্গে আমার। তুমি আমাকে দেখছো অনেক আগে থেকে। আমি সারাক্ষণ একা থাকবো, আমার একা ভালো হবে, আমার মনে হয় তুমি নিজেও কোনোদিন এটা দেখোনি। না না, দেখিনি বলে না, শুধু আমি তো সবসময় বলি যে আমি তোমার ব্যাপারে যখনই কথা হয় তখন তো এটা বলি যে রুদ্র, মানে আমি যদি এখন অবধি যদি কিছু করে থাকি, তার পেছনে তোমার যেরকম একটা কন্ট্রিবিউশন আছে, সেরকম এটাও জানি যে শুধু আমি একা নই। আমার এখনও মনে আছে, আমি যখন প্রথম শিলিগুড়ি থেকে কলকাতা এসছি, আসার পর তোমার একটা গল্প শুনিয়েছি, শোনার পর সেগুলো হয়ে গেছে। তারপর একটা ছবি করতে গেছিলাম আমরা, সেই মারাত্মক ব্যাপার, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু আমি যখন সেখান থেকে সেই শুটিংয়ের মাঝখানেই বোলপুরেতে বম্বে থেকে ফোন এসেছিল নাসিরুদ্দিন শাহের সঙ্গে ঠিক অভিনয় করবার জন্য। একদমই। তার আগে একটা পয়েন্ট মনে আছে আমার, যেটা হলো
কোনো একদিন আমি কিছু বলিনি, বাট আমার কাছে কোনো টাকা পয়সা নেই, অ্যান্ড আমি সামহাও দেখলাম যে তুমি আমাকে বললে যে এটা রাখো বলে, আমার মনে আছে এক্স্যাক্টলি 1500 টাকা দিয়েছিলে, কত টাকার নোট কটা দিয়েছিলে সেটাও মনে আছে আমার, ঠিক আছে। এবং সেইটা আমার জন্য মনে হয়েছিল যে এবং তোমার কোথাও একটা বিশ্বাস হয়েছিল যে একে যদি একটু ব্যাক করা যায় এর হয়তো জীবনে কিছু করে উঠতে পারবে। সময় বেশি লেগেছে, বাট বিশ্বাসটা যে ভুল ছিল না সেটা আজকে মনে হয়। কিন্তু এইটা তো আমি সবসময় দেখেছি তোমার, মানে তুমি সবসময় এরকম যে কোনো মানুষকে, কারোর ক্ষেত্রে আমার মনে হয়, মানে আমি জানি না, ধরো আমার বাবা মা দুজনে শিক্ষক ছিলেন, আর বাকি লোক বাড়ির লোকেরা ডাক্তার ফাক্তার এইরকম সব। ক্রিয়েটিভিটির শিক্ষা আমি তো সেইভাবে আমার স্কুলিং দিয়ে হয়নি। হুম, বাবা স্কুলের মাস্টারমশাই ছিলেন, তার সঙ্গে অপূর্ব পেন্টার ছিলেন, একদম। ছবি আঁকতেন। মা শিক্ষিকা ছিলেন, তার সঙ্গে সঙ্গে মা গান গাইতেন। আর দুজনের একটা অদ্ভুত ঘটনা হতো, তারা রাজনৈতিক কাজকর্মের সঙ্গে জড়িয়েছিলেন, কারণ ওটাই ছিল সোশ্যাল ওয়ার্কের একটা বড় ব্যাপ্তির দিক। হ্যাঁ হ্যাঁ, তুমি যে কোনো এনজিও বা সংস্থার মধ্যে দিয়ে ডেফিনেটলি ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ফর ফিউ পিপল, 10টা 20টা 100টা লোকের জন্য, হ্যাঁ তুমি ডেফিনেটলি একা ব্যক্তিগতভাবে করতে পারো, বা একটা কোনো এনজিওর থ্রু দিয়ে, যেগুলো নন প্রফিটেবল অর্গানাইজেশন যেগুলো রয়েছে, তাদের স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের দিয়েও করতে পারো। কিন্তু যখন তুমি কোনো একটা ভালো কাজকে সিস্টেম করতে চাইছো এবং আরও অনেক সংখ্যক বেশি লোকের উপকার করতে চাইছো, তখন আমার দেশে গণতান্ত্রিক পরিধিতে পলিটিক্স ছাড়া অন্য কোনো উপায় নেই, এবং যা বৈধ। এবার দেখো, খারাপ লোক তো আমাদের বাড়িতেও রয়েছে, সে তো থাকবেই, সব জায়গায় ভালো থাকে। লোকের মতোই। ভালো লোক রয়েছে বলে যেমন আমার বাড়িতে আগুন জ্বলে যাচ্ছে না, হুম, আমাদের বাড়িগুলো ঠিকঠাক আছে, আবার সেই বাড়িতেই কেউ কেউ ভাগ হয়ে যায়, ঠিক যেভাবে 47-এ পাকিস্তান তৈরি হয়ে গিয়েছিল, একদম আমাদের বাড়ির মতোই ঘটনা। ছোট ভাই বা বড় ভাই তার স্ত্রীকে নিয়ে চলে গেল অন্য জায়গায়। তো যাই হোক না কেন, আমাদের এই বাড়ির লোকগুলোই তো অফিসে, আদালতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে, রাজনীতিতে তারা আসেন, হুম, তাই তো? তো এই কিছু লোকের ভালো, সেটার জন্য একটা জিনিসকে ভালো দেখতে লাগে, আবার কয়েকটা লোকই কিছু জিনিস খারাপ করে, সেটাকে খারাপ দেখতে লাগে। বাট ইট ডাজেন্ট মিন যে সবকটা জায়গা কখনো পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে না। তো যাই হোক, আমার নিজের মনে হয়েছিল যে যে পরিবেশ থেকে আমি বড় হয়েছিলাম, বাবা মাকে দেখতাম যে গরিব ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াচ্ছে, আঁকা শেখাচ্ছে, গান শেখাচ্ছে। তারপর একটা অভিনব ঘটনা, সেটা হচ্ছে, আমি জানি না, আমার তোমার পডকাস্টের মাধ্যমে বলছে, ওই একটা ঘটনা যেমন বললাম যে আমার 4-5টা বছর কীভাবে গেছে, এখনও যাচ্ছে, বাট চাপটা অনেকটা কমেছে। হুম, কারণ যারা দাঁত নখ বার করতো তাদের নখে ব্যথা হয়েছে, ভালোবাসার কারণে নয়, তাদের নখে ব্যথা, বা হয়তো কোথাও একটা মানে চুল করছে, তাই নখটা অন্য কাজে ব্যস্ত, ঠিক আছে? তো যাই হোক না কেন, এগুলো চলবে, এটা পার্ট অফ লাইফ। হ্যাঁ, তো আমি একটা অভিনব ঘটনা বলি। আমার বাবা মাই কার কোন গরিব মানুষের জন্য কি করতে হবে, স্কুল থেকে এসে উদয়স্ত দুজনেই বেরিয়ে যেতেন। তখন তো কংগ্রেস এবং বামপন্থী এই দুটো রাজনীতির জায়গা ছিল, তো তারা কড়া বামপন্থী কাজে সোশ্যাল ওয়ার্কটাই করতেন আর কি, এমনটা। তারপর মানে আজকের বামপন্থীদের সঙ্গে কোনো মিল নেই, কারণ তখন একটা খবরের কাগজ, পাড়ায় একটা টিভি, আর যার বাড়িতে টিভি ছিল সে হাজার হাড়বজ্জাত হলে ওর মতো ভালো লোক হয় না, হ্যাঁ, কারণ রামায়ণ মহাভারত সমস্ত কমরেডরাও দেখতে যেত। একদম ওর বাড়িতেই ঠিক যেতে আছে, যেত, হ্যাঁ। হ্যাঁ। তো অনেকে বলেন না, এই যে রাম রাম নিয়ে, আরে ভাই, আমি বড় হয়েছি হাওড়া রামরাজা তলায়, যেখানে 25 ফুটের রাম ঠাকুর। ছোটোবেলা মায়ের কোলে করে আমরা সবাই মিলে পুজো দিতে যেতাম, মা কিন্তু কমরেড, ঠিক আছে, বাবাও কমরেড, তারা পুজো দিতে যেতাম, দুনিয়ার কমরেডদের ভিড়, আর সবার আগে বড় কমরেড দাঁড়িয়ে রয়েছে হনুমানজি, তাকে পদ্মফুলটা দিলে তারপর আমি রাম ঠাকুরের কাছে যেতে পারবো। এত বড় রাম বিজয় হতো আমাদের হাওড়া রামরাজা তলায়, জায়গার নামই রামরাজা তলা। দুর্গাপুজোর থেকে বিরাট বড় করে রাম ঠাকুরের ভাসান হতো। পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গার নাম রাম দিয়ে শুরু। পশ্চিমবঙ্গে প্রচুর বিখ্যাত গুণী, এখন আধুনিক জগতে যে বিভিন্ন রকম নাম হচ্ছে, মানুষ দিচ্ছে, সেই নামের অনেক সময় মানেও হয় না, ছেলে মেয়ে সবারই।
কিন্তু শুনতে ভালো লাগে কি যেন একটা। তো তাদের নাম আমি যদি বলি মানে রামকৃষ্ণ বলি, রামপ্রসাদ বলি, রামকুমার চট্টোপাধ্যায় টপ্পার লোক, রামকিঙ্কর বেজ থেকে শুরু করে যত রকম রয়েছে, রাজা রামমোহন রায় থেকে শুরু করে, তারপর যদি আমি সীতারাম য়েচুরিতেও না থামি, ঠিক আছে, তো তারপর দুম করে বলো যে রাম আমাদের নয়, ও কী রে। তো যাই হোক, এই প্রচুর ভুলগুলো তো তখনও ছায়নি। আর রাজনীতির বড় দিকটাই ছিল সমাজসেবা। এবার আমার মধ্যে না, আমি কখনো ছবি আঁকছি, কখনো গান লিখছি, আমার ব্যান্ড ছিল, কবিতা লিখছো, হ্যাঁ কবিতা, এটা না আমার প্র্যাকটিস করে আসেনি। অভিনয় আমার জেঠু মারা গেছেন, চন্দ্রশেখর ঘোষ, তিনি রেলের খুব বড় অফিসার ছিলেন, কিন্তু আমাদের পাড়ায় জগাছা বারোয়ারি বলা হতো হাওড়াতে, সেইখানে একটা নাটকের চল ছিল। আর হাওড়াতে একটাই হল ছিল, রামরাজাতলাতেই, বাণীনিকেতন মঞ্চ। সেখানে আমার থিয়েটার দল ছিল পদক্ষেপ বলে, আমরা 7-8 জন মিলে থিয়েটার করতাম। আর যেহেতু কস্টিউম, রং টং, পোশাক আশাক এগুলো কেনবার পয়সা খুব একটা ছিল না, তো ফলত একজনই 3-4টে চরিত্র সাজতাম। যদি কেউ আমাকে বলে যে তুমি অনেকগুলো ধরনের চরিত্র করতে পারো, আমি বলবো যে অভাব আমায় শিখিয়েছে মানুষ চিনতে। ছাত্র রাজনীতি, এমনি রাজনীতি কনস্ট্যান্ট, তখন ছাত্র রাজনীতি করছি, সোশ্যাল ওয়ার্ক করছি, পড়াশোনা খুব একটা খারাপ ছিলাম না। 12 থেকে একটু মানে একটু গবেট হতে শুরু করি, তার কারণ ছাত্র রাজনীতির দিকেই বেশি পরিশ্রমটা আমি করতাম সে সময়। তো যাই হোক, আমার কাছে বরাবরই রাজনীতিটা হচ্ছে তোমার একটা প্ল্যানিং ওয়েতে তোমার সার্ভ করা সোসাইটির জন্য, একদম, যেটা সমস্যাটাকে মোকাবিলা করবে, মানে সাময়িকভাবে নয়, একটা সিস্টেমেটিক ওয়েতে। তো সেই কাজই করতাম। তখনই আমার মনে হতো যে আমি কলকাতায় আসতাম, তখন 2.5 ঘন্টা লাগতো, রবীন্দ্র সদন একাডেমি চত্বরে আসতাম, আমি থিয়েটার দেখতে আসতাম, সিনেমা দেখতে আসতাম। তখন নন্দন সবে তৈরি হয়েছে, তখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী, ঠিক আছে, আমরা নিচে বসে একটু শান্তি বাহিনী টাইপের আমরা ছিলাম, হালকা দাদাগিরি করতাম। তখন তো এত ফ্ল্যাট শিল্প তৈরি হয়নি, ছেলেমেয়েরা বেচারা চুমু খাওয়ার জায়গা পেত না, আধুনিক হয়েছে মনে মনে। এবার নন্দনে পাতাবাহারে প্রচুর গাছ লাগানো থাকতো, বুদ্ধবাবু যত্ন করে লাগাতে বলেছিলেন সেই সময় মুখ্যমন্ত্রী। সেই গাছের পাতাগুলোকে টেনে জুড়ে ছেলে মেয়ে চুমু খাচ্ছে। এবার উপর থেকে বুদ্ধবাবু দেখতে পেয়ে ডেকে পাঠাতেন, যেতাম নিচের ওই একটু বাংলা একাডেমির সামনে, একটু তোমরা থাকো, তোমরা একটু, আমরা বুঝতে পারছিলাম কী হচ্ছে, কী বলবো, কাউকে খাবেন না এরকম তো বলা যায় না। চুমু তো খাচ্ছে, ঘুষ তো খাচ্ছে না, সিন্ডিকেট করছে না তো। আর সে যখনই বারণ করতে গেছি, চোখে মুখে কি করুন আকুতি তুলে দেবেন টাইপের, এই তো শুরু। হ্যাঁ, এবার আমারও তো খারাপ লাগছে যে আমি যদি বসতাম। আমি এখন অভাবে ভুগছি, কোথায় প্রেম। আমি থিয়েটার দেখতে, সিনেমা দেখতে আসছি নন্দনে, তা বড় অভিনেতা, মানে আমি বলবো যে আমার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারাই রয়েছেন, এত ভ্যারাইটি অ্যাক্টার বাংলার থিয়েটার জগৎ আর সিনেমা টিভি জগতের মতো নেই। নন্দনে আড্ডা মারছে চন্দন সেন, শান্তিলাল মুখার্জি, রাজেশ শর্মা, খরাজ মুখার্জি, ওদিকে রজতাভ দত্তরা, কৌশিক সেনেরা, পরাণ বন্দ্যোপাধ্যায় নাটক করতে আসতো ওদিক দিয়ে। তো এদের সঙ্গে আলাপ করতাম, দূর থেকে দেখতাম যে বড় শিল্পী হতে গেলে কী হয়। আর বাকি সময়টা ওই সোশ্যাল ওয়ার্ক চলছে ওখানে। কাউকে তুলে নিয়ে গিয়ে নন্দনের পিছন দিকে একটা বড় পুকুরধার, তাকে মাইগ্রেটেড করলাম, ঠিক আছে। তো এই বাংলা একাডেমির সামনে বাংলা পদ্ধতিতে এসব ঠিক না, পুকুরধারে যাও। আবার সেখানে কে চুমু খেতে গিয়ে গড়িয়ে পড়ে গেল জলে, সেই নিয়ে আবার আমাকে ডেকে পাঠানো হলো। এগুলো কী হচ্ছে, তোমরা এখান থেকে তুলে ওখানে বসেছ, কীভাবে বারণ করতে। যাই হোক, এটা খুব সুন্দর সময়। আর পার্টিকুলার ওই সময়তে মনে হতো যে হ্যাঁ, আমি কিছু মানুষের হালকা হালকা সাহায্য পেয়েছি, তারা সাহস দিয়েছেন। এবার আমার নিজের মনে হয়েছিল যে প্রচুর মানুষের না গুণ আছে, হয়তো সে তার মধ্যে একটু কিন্তু শুধু গুণ থাকলে হয় না, একটা সাহস থাকতে হয়। আর
কে যেন বাঙালিকে বলেছে আপনি না চাইলে আপনাকে হ্যাংলা এটা ভাববে। তাকে মানে আমি কোভিডের সময় দেখেছি, আমি প্রায় 14-16টা বস্তিতে খাবার দিতে যেতাম। যিশু, ইন্দ্রদীপ, আমাদের একজন সাংবাদিক বন্ধু ছিল ইন্দ্রনীল রায়, সৃজিত, আমরা বিভিন্ন চাঁদা তুলতাম। তুলে ম্যাটাডোর নিয়ে আমি বেরিয়ে যেতাম। মাঝে মাঝে ইন্দ্রদীপ বাবুও যেতেন, ঠিক আছে। এবারে বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি দেখতে পাচ্ছি যে বস্তিগুলোতে যখন মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস দিচ্ছি, চাল ডাল দিচ্ছি, খাবার দিচ্ছি, প্রচুর লাইন পড়েছে মা বোনেদের। কিন্তু মধ্যবিত্ত বাড়ির বারান্দা থেকে আমি বৌদিদের দেখতাম ঝুঁকে এরম করে দেখছেন, ইচ্ছা হচ্ছে তার আসবার, তারও অভাব চলছে, কিন্তু মধ্যবিত্ত তো সে চাইতে পারে না। তো তাই আমাদের প্রচুর শিল্পী বন্ধুকেও দেখেছি যাদের গুণ আছে, এই ব্যাপারে বেপরোয়াটা কম ছিল তারা। মানে তারাও হয়তো অনেকটা তোমার মতোই ছিল, যে হয়তো বলেনি যে আমার গুণ আছে, আপনি আমার একটু সাহায্য করবেন। আমার কোথাও মনে হচ্ছে না এটা না একটু দৃঢ়তার সঙ্গে বলা উচিত, হ্যাঁ আমি গুণী। কে কে পারিবারিক সূত্রে বাবা মায়ের জন্য এই হার্ডেলটা লড়েননি, আমরা নেপোটিজম বলে চেঁচালে হবে না। আচ্ছা, সে তো দোষ করেনি, তার বিখ্যাত মায়ের পেটে বা তার বাবার ঔরসে জন্মে। এখন আমার বাবা যদি পঞ্চানন হালদার হয়, সে যদি পরিষ্কার একটা সাধারণ মানুষ হয়, তো তাহলে আমার যদি একটু বাড়তি খাটতে হয় তার জন্য আমি অন্যকে তো দোষ দিতে পারি না। সে যোগ্য কি অযোগ্য এটা বিচার হোক। ঠিক আছে, আমি কলকাতায় থাকি, তাই আমার কলকাতায় কোনো একটা ইন্টারভিউয়ের জন্য পৌঁছতে 5 মিনিট লাগে, বাস ভাড়া কম লাগে। কিন্তু আমি যদি দূরে থাকি, তো তাই অফিসটা যদি কলকাতায় হয়, তার জন্য যদি আমাকে আগে বেরোতে হয়, পড়বার সুযোগ আমি কম পাই, তো তার জন্য আমি অন্য লোককে গালাগাল করতে পারি না। এটা মনে হয়েছে, তো লেটস ফাইট, তাদের হয়ে কথা বলি একটু। আমি হয়তো দুপা একটুখানি আছি বলে, জেদ আছে বলে আমি হয়তো এগিয়ে গেছি। তাহলে যে ছেলে মেয়েগুলো যে এখনও পর্যন্ত মানে ধরো যারা ইউটিউবার, যারা পয়সা দিয়ে টিচার বা অন্যান্য চাকরির জন্য 10-15 লাখ টাকা ঘুষ দেয়নি, বা যারা সিন্ডিকেটে জড়াচ্ছে না, আমি সেই ছেলেমেয়েগুলোকে সম্মান করি নব। যারা ইউটিউবে চ্যানেল খুলেছেন, কেউ নিউজ চ্যানেল বা কেউ ধরে নাও ব্রডকাস্ট করছেন, আমি তাদের সম্মান করি। যে তাদের কাছে প্রচুর বাঁকাটারা রাস্তা, পাড়ার কাউন্সিলর বা 4টে লোকের দিকে তাকালিয়ে বুঝতে পারবে যার গলাতে অন্তত 13 টাকার মাদুলি ঝোলবার কথা, কুকুরের থেকে মোটা শোনাচ্ছেন গলায় দিয়ে সে ঘুরছে, তাকে স্যার বা দাদা হাফ না বললেই এটা সে কাজ হয়ে যেত। সে সেই রাস্তায় হাঁটেনি, সে কিন্তু এই কাজটা করছে। আমি যদি তাদের সাপোর্ট দিই, যদি একটুখানি কন্ট্রিবিউট করতে পারি, হ্যাঁ 2-4 দিন অভিনয় আমার বন্ধ আছে, কষ্ট আছে। আচ্ছা, এই অভিনয়টাকে এরা বন্ধ করেছিল বলেই আমি নাকি কবি হয়ে গেছি। কবি তো তুমি আগে থেকেই ছিলে। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে, আরে আমার কবি, আমি জয় গোস্বামী বাবুর ফ্যান, আমি আমার বন্ধু শ্রীজাতর কবিতার ভক্ত, বিনায়ক বন্দ্যোপাধ্যায় তার ভক্ত, মন্দাক্রান্তা তাঁর ভক্ত। আমি ডেফিনেটলি লিখতাম, সেটা তুই জানো অনেক আগে থেকেই লিখছি, অনেক আগে থেকে। হ্যাঁ, কিন্তু যে লেখার যে কবিতার যে ভাষায় আমি লিখি, সেই কবিতাগুলো আমি বলি নাকি? না। আমার মনে হয়েছে যে কমিউনিকেট করা, মানুষকে সহজভাবে সত্যিটার কমিউনিকেট করার দায়িত্ব না কারোর একটা নেওয়া উচিত। কোথাও একটা গান আন্দোলন তো রয়েছেই, যে রাজনৈতিক দলটল যা খুশি হোক না কেন, বিভিন্নতা থাকুক না কেন, সেখানে একটা কবিতা বা একটা গান এই পশ্চিমবঙ্গকে না জুড়ে দিতে পারে। আমি আজকের কথা বলছি না, আমি সেইভাবে সহজ করে সহজ ভাষায় একটু ছড়ার রিদম নিয়ে এসে যেটা মনে রাখতে সুবিধা হয়, যেভাবে ওই মায়েরা আমাদের লরি শোনাতো, ওই সুরটা মনে থাকতো, আমি সেইভাবে বলবার চেষ্টা করেছি। আর মোবাইলের ক্যামেরাটা তো ক্যামেরা, আমার কাছ থেকে, আমার মুখের সামনে থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্যামেরা কেড়ে নিয়েছো তোমরা, স্ক্রিপ্ট কেড়ে নিয়েছো, কিন্তু আমার লেখাটা আর আমার মোবাইলের ক্যামেরাটা তো কাটতে পারোনি। তুমি আমার মুখের প্রচার আটকাতে তুমি সিনেমা হল বন্ধ করেছো আমার জন্য। সোশ্যাল মিডিয়ার ক্যামেরার পেজটা, মানে ওই সোশ্যাল মিডিয়ার যে পেজটা, তুমি তো সেটা বন্ধ করতে পারোনি। তাই কবিতা পাঠ আর তার সঙ্গে হালকা একটা অভিনয়ের ধরন, সেটা আমি অ্যাপ্লাই করে দেখি। দাদা, আমি 7-5 থাকি না। সবচেয়ে বেশি প্রথম ভাইরাল হলো ওটাই। হ্যাঁ,
কাদের দিকে লিখেছিলাম, কোভিড পিরিয়ডে ঝড় জল হয়ে গেল, আমফান হলো, গাছ পড়ে আছে। আমাদের প্রচুর প্রতিবেশী আছে যাতে সোশ্যাল মিডিয়াতে বেশি দেখতে পাওয়া যায়, যারা অন্যকে গালাগাল করে কিন্তু নিজে একটা ভালো কাজের জন্য তিনি এগিয়ে আসবেন না, তার ক্ষমতা থাকা সত্ত্বেও, আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও। তারা খালি জ্ঞান দেবে। পাড়ায় যে বকাটে ছেলেগুলো গাছ কাটছে, পাড়ায় যে বকাটে ছেলেগুলো বিড়ি ধরায় আর গালাগাল দেয় বলে আপনাদের একটু যেতে অসুবিধা হয়, তারাই কিন্তু আপনার শরীর খারাপটা হয়ে গেলে সবার আগে অ্যাম্বুলেন্সটা ডাকতে যায়। তারাই এই সরাচ্ছে। বিদ্যুতের লোক আসেনি সরকারের, খুঁজে পাওয়া যাচ্ছে না, গাছ পড়ে রয়েছে। রাস্তা সরাচ্ছে ওই ছেলেগুলো যারা চাকরি বাকরি পায়নি, যারা সন্ধ্যেবেলা একটুখানি মদ খায়, বাবাল দেয়। কে না খায়? সবাই খায়। সে একটু কম দামি খায়, ফলে একটু বেশি চেঁচায়। আমি তার যন্ত্রণা ফিল করিনি, তার পাশে কোনো দিন দাঁড়ায়নি, আমি তার সমালোচনা করছি। দাদা, আমি সাথে পাশে থাকি না, বারান্দা থেকে আমি নামি না। আমি আলোচনা করব, সব ব্যাপারে আসবো। পাড়ার কাউন্সিলরকে গালাগাল দেবো, এমএলএকে গালাগাল দেবো, কিন্তু যেই লোকটা সামনে আসবে কাউন্সিলর, দাদা ভালো, আমার ড্রেনটা, যেই চলে গেল আবার গালাগাল। এই কি? তো এই যে লোকজনগুলো, এটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয়েছে, তাই তাদের নিয়ে প্রথম আমি এটা লিখেছিলাম। কারণ খুব বিরক্ত লাগছিল, এত মানুষ খাটছে আর কিছু মানুষ খালি জ্ঞান দিচ্ছে। কেন? তারা আমাদের সিনিয়র, তাদের থেকে আমরা উৎসাহ দেওয়া পছন্দ করি, তারা খালি সমালোচনা করবেন কেন? দেন ইটস বিকেম ভাইরাল। তারপর বিতান বলে একটা বাচ্চা ছেলে, সেটা হুবহু কপি করেছিল। রিসেন্টলি আমি আবার সেটা দেখলাম, জানো, একটা আমার ফিডে এসেছিল, দাদা আমি ছাড়তে পারছি, থাকি না, এরকম করে পড়েছিল। খুব সুন্দর করে, দারুণ। বিতান বলে বাচ্চাটি, ও এখন বড় হয়েছে। আমি বিতানের সঙ্গে ফোন নাম্বার নিয়ে খুঁজে খুঁজে যোগাযোগ করি, ও মায়ের সঙ্গে কথা বলি। ওর বাবা জুট মিলে খুব ছোট একটা চাকরি করেন, কিন্তু মিষ্টি সংসার। এই যে আমাদের একটা জিনিস গুলিয়ে দেওয়া হয়েছে না, বড় লোক আর ছোট লোক। বড় লোক যার মন বড় সে বড়, যার বেশি মাল আছে সে বড় লোক নয়। আমাদের এগুলো থেকে তো সরে আসতে হবে। তো তেমনি গরিব মানে সে অপরাধী না, তার সঙ্গে যদি অপরাধ কেউ করে তাহলেই সমাজ করেছে, রাষ্ট্র করেছে, যে তার ইনফ্রাস্ট্রাকচারে সে একটা গুণী বস্তু সঠিক জায়গায় প্লেসমেন্ট দিতে পারেনি। এটা রাষ্ট্রের সমস্যা, তার নয়। তো যাই হোক, বিতানকে তারপর যোগাযোগ করেছিলাম যাতে একটু ভালো, কারণ এরপর ওকে আমি ডাকবে জানতাম, প্রচুর লোকজন ডেকেও ছিল, প্রোগ্রামও করেছিল বিতান। আমি ডেফিনেটলি, যেহেতু আমার বাকি কবিতাগুলি একটু বেশি হার্ডকোর, সেটা বিতানের মুখে মানায় না বা বিতানদের মানায় না, তবুও কিছু কিছু জায়গায় গেলে হঠাৎ করে আমাকে কবির ভূমিকায় অবতীর্ণ হতে হয় আর কি। যদিও আমি আবার বলছি, আমি একদমই কবি নই। মানে যে কবিতা আমি লিখি তার থেকে কবিতার গুণে, মানে যেগুলোকে আসল ভালো কবিতা বলে, সেটা আমার অন্য বন্ধুরা লেখেন, কিন্তু তারা যে কেন দারুণ দারুণ লেখা লিখেও কেন যে ইদানিং যে অসভ্যতামি, ইদানিং যে অসহিষ্ণুতা যে চলছে, সেটা নিয়ে তাদের কেন যে পেনের কালি ফুরিয়ে গেছে আমি জানি না। আমি প্রত্যেক মুহূর্তে এক্সপেক্ট করি তাদের শিরদাঁড়া আছে, তারা অত্যন্ত গুণী, আবার তারা পেনে কালিটা ভরে লিখতে শুরু করবেন। আমার খুব মনে হয়, মানে আমি আবার বলছি, আমারগুলো ছড়া হিসাবে কনসিডার করুন, কিন্তু ভালো লাগে এটাই যখন গ্রাম থেকে শহর এবং পৃথিবীতে যেখানেই বাংলা ভাষার লোক রয়েছে, যখনই আমি কোনো কিছু লিখে পুট করব বা করি, পৃথিবীর নানান দেশে যেখানে বাঙালি রয়েছে সেখানে পৌঁছে যায়। আমি তো পৌঁছই পশ্চিমবঙ্গের কথা। তো সবটা মিলিয়ে চলছে। ভালো সিনেমা ডেফিনেটলি করতে চাই, এই অসভ্যতামিগুলো থেমে যাক চাই। এই রিসেন্ট করলাম ইন্দ্রদীপ দাশগুপ্তের সিনেমা, সেও ভয় পায়নি। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া এত বড় একজন মিউজিক ডিরেক্টর প্লাস পরিচালক, আমি, কৌশিক গাঙ্গুলি, শুভশ্রী, জিতু কামাল, আমরা সব কাজ করলাম একসঙ্গে। এরপরে আস্তে আস্তে সিনেমা আসছে, ওই হয়তো নখগুলো ঘাড় চুলকোতে ব্যস্ত বলে বোধ হয়, তো জানি না।
ভালো সিনেমা হোক, সিনেমায় যারা লেখক সেই কন্টেন্টের ওপরে জোর দেওয়া হোক, যে ক্ষেত্রে বিরাট বড় দুর্বলতা রয়ে গেছে বলে বাংলা সিনেমার পাশে দাঁড়ান বলেছে আর কি। অনেকেই রাস্তায় বেরিয়েছে, ঠিক কার কাছে দাঁড়াবে খুঁজে পাচ্ছে না। আমি এইটুকু মনে করি যে আপনি নিজ গুণে সুন্দর হন, ঠিক আপনার পাশে যে কেউ এসে গা ঘেসে ঘেসে দাঁড়াবে। যেমন বহুরূপীর পর থেকে আবার সবাই দাঁড়াতে শুরু করেছে। কমার্শিয়ালি খাদান সেটাও একটা যে খুব ব্যাড একটা প্যাচ চলছিল কমার্শিয়াল ফিল্মে, এবং এটারও কারণ কিন্তু লেখা, এটার কারণও লেখা। আরবান সিনেমা হোক কমার্শিয়াল, সবটাই দেখুন কমার্শিয়াল, কিছু শহুরে কমার্শিয়াল, একটা মেন স্ট্রিম কমার্শিয়াল। তো খাদান সেই আমার মনে আছে যে এটা তার আগে কাটিয়েছিলাম হচ্ছে দেব, আমি একটা সিনেমা করেছিলাম, আমার একটা ডায়লগ খুব হিট ছিল, সেটা বড় কথা নয়। হ্যাঁ 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 ঠিক, লাভ এক্সপ্রেস, সেটা বড় কথা নয় একদম। তো লাভ এক্সপ্রেস, তারপর ভেঙ্কটেশ থেকে লিখতে বলেছিল আমাকে বিবাহ অভিযান। আচ্ছা মজা হচ্ছে বিবাহ অভিযান আর ভিঞ্চিদা প্রায় একই সময়ে লেখা আমার। ভিঞ্চিদা তখন আসল গল্পের নামটা ছিল হচ্ছে শিল্পী বলে আমি লিখেছিলাম, তারপর তো সেই লেখাটা নিয়ে আরও সৃজিত কাজ করেন, তারপর ভিঞ্চিদা হয়। কমার্শিয়ালটা ওই সময় হয় না, থমকে গিয়েছিল। তারপর আবার এই খাদানে বিরাট বিস্ফোরণ কিছু হয়েছে বলে আমার মনে হয়নি। আমার মনে হয় যে কমার্শিয়ালি তার থেকে আরও ভালো ঘটনা ঘটবার জন্য জমি প্রস্তুত রয়েছে, কিন্তু খাদান একটা অচলাবস্থাকে কাটিয়েছে। তো ফলত এই যে মেন স্ট্রিমের দর্শক যারা দুঃখ পেয়ে চুপ হয়ে গিয়েছিলেন, তারা একটু নড়ে চড়ে বসেছেন, শুধু আরেকটুখানি লজিক, আরেকটু সব করা ডিপার্টমেন্ট এরিয়ার একটু অন্য ধরনের মনোনিবেশ, সেটা দরকার। মার্কেটিং তো দেব দারুণ ভালো মার্কেটিংটা বোঝে, আমি অনেকের মার্কেটিং দেখেছি, শিবু, তারা অন্য ধরনের একটা করবার চেষ্টা করে, বাকিরাও করেন তাদের এস্টাবলিশমেন্ট নিয়ে, বাট এই দুজনের মার্কেটিংয়ের ধরনটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং। তো আমাদের সবার থেকেই শেখবার আছে। কেউ এখানে বাপ নয় কারুর, এখানে কেউ কারুর গডফাদার নয়, এখানে কেউ সর্বোচ্চ নয়। আমাদের ইন্ডাস্ট্রিটা একটা পরিবার, সেখানে কেউ কাউকে তুই তোকারি হ্যান তেন, আমাদের পছন্দ থাকবে ডেফিনেটলি। একসঙ্গে এক হয়ে গিয়ে লেখাটায় জোর দিতে হবে। দাদা জমির ওপরে বাড়ি তৈরি হয়, আপনি বাড়ি অট্টালিকা বানাচ্ছেন আর জমি তার কাগজপত্র ঠিক নেই, তাহলে ওই বিল্ডিং কিন্তু পরিষ্কার ভেঙে পড়ে যাবে, মাটিতে ঢুকে যাবে। আর ওটাই হচ্ছে লেখা, কনসেপ্ট বা গল্প। আমাদের এখানে লেখকদের টাকাই দেওয়া হয় না, জ্বর এসে যায় গায়ে। পরিচালকের পরের নাম কাহিনী ও চিত্রনাট্য উঠে আসতে হবে হবে হবে, তা তো ঠিকই, সেটা সরে গেছে। এটা সরেছে একটা সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যখন সাউথকে কপি করে হতো একটা সময়, সেই সময়তে গল্প তো আসলে তামিল লোকের গল্প, তার নাম দিলে তো কারোর উত্তেজনা আসবে না কোনো অডিয়েন্সের, তাই দ্বিতীয় নাম চলে গেছিল ক্যামেরাম্যান, অবশ্যই চিফ অফ দ্য টেকনিশিয়ান, ডিওপি, অত্যন্ত ইম্পর্টেন্ট যিনি, কিন্তু তার আগে কিন্তু পরিষ্কার পরিচালক, লেখক এবং তার সঙ্গে ক্যামেরাম্যানের নাম তারপরেই আসা। এখানে লেখককে সরিয়ে দেওয়া হচ্ছে। এখানে শিবুনন্দিতা তারা নিজেরা লিখতে পারেন, দারুণ লেখেন। কৌশিক গাঙ্গুলি দারুণ লেখে, সৃজিত দারুণ লেখে। আচ্ছা, ওদিকে আমি আরও কয়েকজন পরিচালকের বন্ধুর দিকে যাচ্ছি, কমলেশ্বর সেও নিজে লেখে, অতনু ঘোষ সেও নিজে লেখে। তো এরকম অনেক পরিচালকই রয়েছে, মৈনাক লেখে, এরকম অনেক পরিচালকই রয়েছেন যাদের লেখনের ক্ষমতা দারুণ, কিন্তু মুশকিলটা হয়ে গেছে তাদের নাম হয়ে গেছে। এবার বাকি যে পরিচালকরা আসছেন, সেটা ওয়েব সিরিজ বলি বা যে কোনো কিছু সিনেমা বলি, এই লেখাটাকে না আর কেউ সম্মান দিচ্ছে না, যে ওইটার ওপরে বিল্ডিংটা তৈরি হবে। আমি ময়দান করলাম, আমি সেখানে আমি লেখক কত পায়, 1-1.5 কোটি টাকা করে পায় লেখকরা, মিনিমাম, ওদের তো একটা পার্সেন্টেজ আছে মিনিমাম। আমার এখানে লেখায় জোর দিতে হবে, লেখাটা না হলে ডায়লগ হবে না, দৃশ্যগুলো ঠিক হবে না, গল্পে অভিনবত্ব আসবে না।
গল্পটার বাঁধন ঠিক হবে না, তো আমার নিজের মনে হয়েছে যে লেখায় আর একটু জোর দেওয়া উচিত। সিরিয়াসলি মানে বিশেষ করে যে প্রোডাকশন হাউসগুলো রয়েছেন বড় বড়, তারা অন্তত দয়া করে এটা করুন, অন্তত নালে নিজেদের বাঁচবার ক্ষেত্রেও, নালে আমরা কোথাও দুর্বল থেকে যাব। লেখাটাকে জোর দিই, তার এত ভাণ্ডার, এত লেখা পড়ে রয়েছে। কলেজ স্ট্রিটে যদি কেউ 1 ঘন্টা বাজার করে, সে সারা জীবন যা গল্প পাবে দারুণ দারুণ, ওয়েব সিরিজ সিনেমা বানিয়ে শেষ করবার আগেই তার মৃত্যু ঘটবে, তবু গল্প থেকে যাবে। না সেটা তো বটেই, এবং সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। আমার মনে হয় রাইটারদের ক্ষেত্রে এখনও অবধি, এটা নিয়ে আমার অনেকের সঙ্গেই কথা হয়েছে এই পডকাস্টেই, রাইটারদের ক্ষেত্রে আমার মনে হয় অনেকেরই কি মনে হয় যে ডিরেক্টর ভালো হোক, ডিরেক্টরকে ভালো নিয়ে নি, সে যে কোনো স্টোরি হোক ভালো বানিয়ে দেবে, এটা একটা ভাবনা আছে, এটা একটা ভাবনা আছে। আরেকটা জিনিস আছে, সেটা হলো যেহেতু মানে রাইটাররা বা রাইটিং প্রফেশনে এরকম অনেক রাইটার আছে যারা লেখা শুরু করেছে, পরে সারভাইভ করতে না পেরে অন্য জায়গায় চলে গেছে, কারণ তাদের কাছে তাদের টাকা দেওয়া হয়নি। এখান থেকে বম্বে শিফট করে যাচ্ছে, বম্বে শিফট করে গেছে অনেকে, এবং অনেক রাইটারকেই সময়টাও দেওয়া হয় না। সেটা আরেকটা বড় ঘটনা বলে আমার মনে হয়। যে একটা গল্প লিখতে বলা হলো, আচ্ছা কবে দিচ্ছিস, প্রথম প্রশ্ন, কবে দিচ্ছ, এটা হলো প্রথম প্রশ্ন। আমি তো নিজেও লিখি অনেক সময়, বম্বের লেখা যখন লিখি, যা টাইমটা দেয় সে টাইমটা হিউজ, কারণ তারা জানে লিখতে সময় লাগে। আর এখানে হলো বললাম গল্প, পরশুদিন কি দেওয়া যায়? আরে আমি কি মেশিন নাকি আমি করবো? এইভাবে যদি গল্পের ক্ষেত্রে, এই লেখার ক্ষেত্রে, চিত্রনাট্যের ক্ষেত্রে যতদিনই এটা করা চলবে, ততদিনই বারবার বলতে হবে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে হাঁটুন, এই সমস্ত লিখতে হবে। মানুষ অত্যন্ত সেন্সেবল দর্শক, আমারও তাই মনে হয়। মানুষকে বোকা ভাবা সবচেয়ে বড় বোকামি। তাকে আবেদন করতে হবে না, তিনি নিজেই আসবেন। আর যেহেতু ধরো এখন ভাষাগুলো, আগেকার আমাদের ঠাকুমাদের ওই সুন্দর হিন্দিগুলো ছিল না, এই তুমি কেউ কেউ খিটমিট করে ঝগড়া করতা হও, এসব বলতেন। আজ তারা কিন্তু গুছিয়ে হিন্দিটা বলেন। ওয়েব বা এই জগৎটা ওপেন হয়ে যাওয়ার পরে, ইউটিউব এগুলো ওপেন হয়ে যাওয়ার পরে, আমরা সব ধরনের কাজই দেখছি আর শুনছি, আর ওই ভাষাগুলো আমাদের ভাষা হয়ে গেছে। তাই কোন বাংলা ছবি 1 কোটি না 2 কোটি না 5 কোটি দিয়ে তৈরি হয়েছে, আর কোন হিন্দিটা 20 কোটি দিয়ে তৈরি হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে কন্টেন্টটা আর পারফরমেন্সটা। ঠিক, বিষয়বস্তু আর পারফরমেন্স লোকে, সাধারণ লোক দেখে, সে জানে ডিরেক্টর ওর কথা শুনে এটা হয়েছে। তারা জানেও না যে ডিরেকশন শব্দটার অ্যাকচুয়ালি মানে কি, জানার দরকার, ডিওপি শব্দটার মানে কি, এডিট শব্দটার, ওটা আমাদের বাড়ির গল্প, ওটা জানার দরকারও নেই। ওরা এই দুটো জিনিস দেখে, গল্প কেমন আর পরিষ্কার, মিউজিক কেমন, মিউজিক মানে গান, আর অভিনয় কেমন, আর অভিনয় কেমন, এই 3টে জিনিস রয়েছে। তো তার জন্য আমার মনে হয় যে গল্পটাতে ভাই একটু দয়া করে জোর দিক তারা, আর একটু জোর দেওয়া উচিত। গল্পে জোর দেওয়ার তো সবচেয়ে বড় জিনিস। তোমাকে এইখান থেকে বাইরে গিয়ে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হলো তুমি তো একজন তুমি তো গল্প লিখেওছো বেশ কিছু সময়। তো যখন অভিনেতা হিসেবে তোমার শুরুটা মোটামুটি, অনেক ইন্টারভিউ শুনেছেন লোকেও, তোমার শুরুটা মোটামুটি জানে যে তুমি রবীন্দ্র সদনের দিকে বা নন্দনের দিকে এসে অনেক নাটক দেখেছো, অনেক নতুন জুনিয়র আর্টিস্ট হিসেবে চরিত্র 150 টাকা পাত্রহিক। সেই সময় আমার আগে লাইনে দাঁড়িয়ে পেমেন্ট নিতে হতো। ইন্দ্রপুরী স্টুডিও, মানে আমি এখন যেখানে থাকি তার ঠিক উল্টো দিকে, গেটের ওপারে। আর আমার ওটা স্বপ্ন ছিল যে এই স্টুডিওটার উল্টো দিকে একদিন আমার বাড়ি হবে। সেটা হয়েছে। একজন জিজ্ঞেস করেছিলেন আপনার স্ট্রাগল কিরকম? বিরাট স্ট্রাগল না? কারণ দেখুন, স্ট্রাগল সবারই থাকে, আর প্রত্যেকটাই স্ট্রাগলই বিরাট, প্রত্যেকটা মানুষেরই স্ট্রাগল বিভিন্ন ধরনের। আমার স্ট্রাগল বলতে, ইন্দ্রপুরীর গেট আর উল্টো দিকে আমার অ্যাপার্টমেন্টের গেটের মাঝখানে একটা পিচের রাস্তা, তাতে অনেকগুলো পাথর দেওয়া আছে পিচে। ওই সব কটা পাথর আমার গল্প জানে, ওখান থেকে এদিকে আসতে কী গেছে, এইটুকু আমার স্ট্রাগল। আপনি পাথর গুনুন, আমার স্ট্রাগলটা আপনি বুঝতে পেরে যাবেন। তো মজাটা যাই হোক না কেন, এই স্ট্রাগল বিভিন্ন ধরনের সবার আছে। সে তো আছেই, আমি বলছি তোমাকে স্ট্রাগল তো আছেই, কিন্তু স্ট্রাগলের পরে একটা জার্নির পরে একটা মাইলস্টোনও আছে। তাও জার্নি তো শেষ হয় না, জার্নি তো চলতেই থাকে। আমি বলছি যে যখন অভিনেতা হিসেবে আমার মনে হয় 1 নম্বর মেজবাড়ি সবচেয়ে আগে যেটা পপুলার হলো, তাই তো। তারপর সেই সময় টেলিফিল্ম বলো,
সেই সময় তোমার তো অনেক জায়গায় তোমাকে দেখা যাওয়া শুরু হলো তোমার। ইনফ্যাক্ট ওই সিরিয়ালটা আমাদের এক আকাশের নিচে, ওইখানে যে চরিত্রটা তুমি করেছিলে, যে নেগেটিভ চরিত্রটা, টেরোরিস্টের চরিত্রটা, সেটা কিন্তু মারাত্মক পপুলার হয়েছিল সেই সময়। এবং এক আকাশের নিচে আমার মনে হয় অনেককে চিনিয়েছে নতুন আজকে করে। যারা তাবড় স্টার, রবি ওঝা, হ্যাঁ, মানে বাংলা টেলিভিশনে বা আধুনিক বাংলা যে গল্প বলার টেকনিক্যাল ধরন, সেটা আজকের দিনে বেশ কিছু মানুষ নিজে নিজেই শিখেছেন, পাল্টেছেন, কিন্তু অধিকাংশই রয়েছেন ওই মানুষটার হাত ধরে। হ্যাঁ, কারণ আমি যাদের টিমটা শাহরুখ খানদের জন্ম দিয়েছিল। একদম একদম। এবং আমি অনেকের কাছে শুনেছি তারা এখনো রবি ওঝা সম্পর্কে কথা বলতে গেলে তাদের দৃষ্টিভঙ্গিটাই আলাদা, এবং মানে তাকে আলাদাই সম্মানের চোখে দেখে। আমি এখনও ভুলতে পারবো না বর্ণব একটা কথা। আমি আমার যে কোনো অভিনেতা অভিনেত্রী বন্ধু বা বিশেষ করে যারা জুনিয়র বলার চেষ্টা করি, একটা কনভারসেশন উইথ রবি ওঝা, হাফ হিন্দি বাংলাতে। আমি অভিনয় করছি, মালবোরো খেতেন উনি, সিগারেট, আর সেই সময় এরম হয়ে যেত আমাদের, বাপরে একটা সিগারেট দিলেন, গুরু মানুষ, এখন মানে না হ্যাঁ কি করব, ধরে রেখেছি, ধরায়নি। একটা দুর্ধর্ষ দৃশ্য তৈরি হয়েছে, সেখানে নিজের অভিনয় করেও নিজের ভালো লেগেছে। তারপর ফ্লোরের বাইরে বেরিয়ে এসে যেখানে শুটিং হতো, একটা অদ্ভুত ফ্যাক্টরির মধ্যে একটা জায়গায়, পুরনো বাড়ি, সেটাকে নিয়েই শুটিংটা হতো এক আকাশের নিচে। পানাপুকুর ধার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় বলছেন, क्या है ना रुद्र, मैं दोनों को बहुत मानता हूं, एक है भगवान और एक है ते लोग एक्टर्स। আমি ভাবলাম যে মানে কেন এটা, क्या है ना, एक्टर लोग भगवान का रूप होता है। আমি লজ্জাও পেয়েছি, ঠোঁট ফুলে অভিমান আনন্দ দুটোই আসছে যে কেন এটা জানবার, কেন বলছেন এত বড় মানুষের ওটা কথা। सर क्या है, ये जो 24 घंटा है ना, इंसान को हंसाना और रुलाना, ये 24 घंटे में सिर्फ उनका हाथ में है। ये जे तू मैं सब हंस रहा हूँ या रो रहा हूँ, सब उनका खेला है। मैं बोला है, एकमात्र उनके हाथ में जो 24 घंटे हैं, और उसके बाद एक्टर्स के हाथ में है लोगों को हंसाना या रुलाना, या सिनेमा में 2.5-3 घंटा, या टेलीविजन में आधा घंटा। यानी भगवान का एक छोटा सा जो रूप है वो तेरे हाथ में है। लोगों का मुंह पर हंसी, होठों पर हंसी या आंखों पे आंसू 24 घंटा उनके हाथ पे है, और बाकी आधा घंटा से 2 घंटा 3 घंटा तेरे हाथ में है। इसलिए আমি না এই শিল্পটা, অভিনয় শিল্পটা, এই পারফর্মিং আর্টসটা, মানে এটা নিয়ে ভয় পেতে শুরু করলাম। আমি তো এভাবে ভাবিনি। अगर किसी का मूड ऑफ है तो एकमात्र भगवान और तू उसका होठों में मुस्कुराहट ले आ सकता है। আমি দেখলাম যে হ্যাঁ, আমি এমন অভিনয় করি, লোক হেসে পড়ে ফেলে। और ऐसे बहुत अच्छा मूड में कोई है, तेरा ऐसा एक्टिंग उसने रो दिया, उसका मूड ऑफ हो गया पूरा दिन एक एक्टिंग देख के। हमें देखला मैं तो क्या है, जब ना कोई सीन में लिखा है कि ऑडियंस के होठों पर थोड़ा सा मुस्कुराहट ले आना है, अगर तू तालियां पाने की कोशिश में उसको ज़्यादा हंसा दिया तो ये गुनाह है। अगर थोड़ा सा ऐसे आंख में थोड़ा सा ग्लिटर आएगा पानी का, लेकिन रोना नहीं, तो अगर तू ऐसा एक्टिंग किया, ऑडियंस ने हा हा करके पूरा रो दिया, ये गुनाह है। तो बंधु, एक बात है कि भगवान ने हर कोई एक्टर के लिए 2 टैंकी लगाया है ऊपर में। अच्छा, वो एक्टर है, उसके लिए जो लोन है, उसका लोन का टैंकी, एक है आंसू का, एक है हंसी का। अगर तू तालियां पाने की लालच में
ज़्यादा ओवर एक्टिंग कर दिया कभी तो हंसी भी खर्च हो जाएगी और आंसू भी। तब एक दिन सामने ऐसे आएगा तो बहुत कोशिश करेगा लोगों को हंसाने के लिए, रुलाने के लिए, बहुत कुछ मेहनत करेगा, हाथ पाथ छोड़ रहा है तू, लेकिन कोई नहीं हंस रहा है, कोई नहीं रो रहा है, क्योंकि तेरे कोटा जितना था खत्म हो गया, वो तू तालियां पाने की लालच में खत्म कर दिया। तो मेरे दोस्त, आग का गोला है तेरे पास, संभाल के इस्तेमाल करना। আমার তারপর থেকে অভিনয়ের ক্ষমতা, তার দায়িত্ব, প্রফেশন লোকে বলে একটা টাকা পাই ঠিক আছে, কিন্তু আমি না ভয় পেতে শুরু করি। এবং যেদিন আমার কাছে রাজ সম্ভবত খবরটা দিয়েছিল, এই যে তুমি 1 নম্বর মেশবাড়ি, ওটা তো কমেডি সিরিয়াল, বাঘা বাঘা একটা, তার মাঝখানে আমি নতুন ঝন্টু একটা দক্ষিণ ভাষায় কথা বলতাম, ওটা স্ক্রিপ্টে লেখা ছিলও না। আমার নিজের মনে হয়েছিল যে আমি নতুন কি দিতে পারি। যারা অভিনয় করছে, সুভাষিস মুখার্জি, এরা চন্দন সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, তনিমা সেন, যিশু তখন স্টার, এরা বাঘ, কিন্তু আমাকে তো সাস্টেন করতে হবে, হাওড়ার একটা গ্রামের ছেলে। তো সেটা ক্লিক করে যায়, মানুষ পছন্দ করে ফেলেন। কিন্তু সেই সময় ওই অভিনয়টার পর রাজবাড়ি, তখন আমরা এই কষ্ট করে একটা মেসে থাকতাম, অল কায়দা বলে আর কি। 11:30 ঘুম থেকে উঠতাম, কারণ তাড়াতাড়ি ঘুম ভেঙে গেলে দুবার খেতে হবে সেই খাওয়ার খরচটা। তো যাই হোক, আমি রাত ছিলাম, সৌমেন হাজারি, আমাদের গায়ক বন্ধু অরিজিৎ সিংয়ের যিনি প্রথম দিকে গুরু ছিলেন, শ্রী রাজেন হাজারি, তার ছেলে সৌমেন হাজারি, আমরা সব একসঙ্গে থাকতাম। আর মেক্সই লাগাসি বলে একজন সাহেব থাকতো, ফর্সা সাহেব না, একটু গায়ের রং চাপা, সে এখন বম্বেতে রয়েছে। তো এই পার্টিকুলার সময়তে না, মানে রাজ এসে বলল যে বেহালায় একজন তোর সঙ্গে কথা বলতে চান, বাড়িতে একটু নেমন্তন্ন করেছেন। কি বলে, বাড়িতে একটা দুর্ঘটনাজনিত কারণে এক ভদ্রমহিলা ছিলেন, তিনি প্রায় 6 বছর কারোর সঙ্গে কথা বলতেন না এবং চুপ করে গিয়েছিলেন। সে তোর অভিনয় দেখে হঠাৎ করে হেসে ফেলে এবং তারপর এখন উনি ভালো আছেন। এটাই, মিউজিকেও হয়তো এই ক্ষমতা আছে, কবিতাতেও আছে, অন্য কিছুতেও আছে, কিন্তু আমাকে এটা অন্য দায়িত্ববোধের জায়গায় নিয়ে আসে। তাই যখন এই বক্স অফিসের লড়াই টড়াই হ্যান ত্যান শুনি, ফ্যান ক্লাবের লড়াই এসব শুনি, তো তখন মজা লাগে আর কি দেখে, আর অন্য কিছু লাগে না। সবাই কাজ করুক, যারা যোগ্য তারা কাজ করুক, তার বাবা মা বিখ্যাত হতেও পারেন, সে সাধারণ পরিবার থেকেও আসতে পারে, একসঙ্গে কাজ করুক। সেখানে এই রাজনৈতিক কারণে আক্রমণ প্রতি আক্রমণগুলো বন্ধ, নাহলে ইন্ডাস্ট্রির ক্ষতি হয়ে যাবে। একটা জিনিস জিজ্ঞেস করি রুদ্র, এই যে অভিনেতা হিসাবে এই যে দায়িত্বটা অনুভব করলে, এটা তো একটা বড় কথা, মানে রবি হাজার মতো গ্রেট মানুষ বলেই বোধহয় এই কথাটা বলতে পেরেছেন। যখন অভিনয় করা শুরু করেছো আর তারপর আস্তে 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 যখন অভিনেতা হিসেবে পরিণত হওয়া শুরু করেছো, তখন কোথাও একটা কোনো দিন কি এটা মনে হয়েছে যে যাতে নিজেকে রিপিট না করে ফেলি? না, সেটা প্রথমে একদম মনে হয়নি। এটা কখন হয়, দেখো, 2 ধরনের মানুষকে অভিনেতা বলে। এক হচ্ছে যে যাদের একটা লেখা দেওয়া হয়েছে, সেই লেখাটা যারা মুখস্থ বলেন ক্যামেরার সামনে, তাদের অভিনেতা বলে। আর যারা ওই লাইনটা মুখস্থ করতে গিয়ে বুঝতে পারে আমি চোর, কি আমি মাস্টারমশাই, কি আমি একজন লয়ার, কি আমি একজন ডাক্তার, কি আমি একজন দুঃখী মানুষ, পেশাগতভাবে, অর্থনৈতিকগতভাবে আর মানসিকগতভাবে বিভিন্ন নেচার হয় আমাদের, বিভিন্ন জীবিকা হয়, তার এক একটা করে অ্যাভারেজ ধরন থাকে কথা বলবার, পোশাক পরবার, সব কিছুর, উঠবার বসবার, এক্সপ্রেস করার। হ্যাঁ, এবার কিছু লোক আছেন যারা একই রকমভাবে সবকটা ডায়লগই বলে দেন,
তাদের নামের আগে অভিনেতা লেখা হয়। আর কিছু লোক রয়েছেন এগুলোর বুঝে তারা ডায়লগ বলেন, তাদেরকেও অভিনেতা বলা হয়। এবার দুটো মিশে গেছে। আবার এই দুপক্ষেরই কিন্তু পছন্দের জন্য, পছন্দ করবার জন্য দু ধরনের মানুষ আছেন। না, কিন্তু আমার প্রশ্নটা আরেকটুখানি স্পেসিফিক করে তোমার জন্য, সেটা হলো ধরো তোমাকে একভাবে দর্শকের ভালো লাগা শুরু হয়েছে, তুমি জানো যে আমি এটা করলে দর্শকের ভালো লাগবে, এটার একটা তো লুপে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে আমি যেটা করছি দর্শকের ভালো লাগছে, আর আমি বুঝতে পারছি এটাকেই আমি বারবার করে গেলে দর্শকের কিন্তু ওটা পছন্দ হবে, এটার একটা লুপ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একজন অভিনেতা হিসেবে তুমি যখন আস্তে আস্তে পরিণত হচ্ছ, মানে আমি তোমাকে সিম্পলি বলি, আমি রিসেন্টলি তোমার দুটো পারফরমেন্স দেখেছি, তোমাকে পার্সোনালিও বলছিলাম, ময়দান এবং শেখরম দুটো পারফরমেন্সই আমার খুব ভালো লেগেছে, এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে, দুটো মানুষকে আলাদা মনে হচ্ছে, সম্পূর্ণ আলাদা দুটো মানুষ মনে হচ্ছে। এবার দর্শকের ভাল লাগছে, আমি সেটাই করে যাই, কিন্তু একটা পয়েন্ট তো বোধহয় কোনো একটা অভিনেতার জীবনে বা অভিনেতার লাইফে আসে যেখানে সে বুঝতে পারে হয়তো যে না, আমাকে এই কিছু একটা চেঞ্জ আমার মধ্যে হচ্ছে বা আমাকে করতে হবে। এটা কি তোমার সঙ্গে হয়েছে? না না, ডেফিনেটলি সেটা ধরো হয়। আবার একটা বেসিক না এক রেখে দিতে হয় বলে আমার ধারণা। আচ্ছা, একটা বেসিক তোমাকে এক রাখতে হবে বলে আমার ধারণা। প্রচুর দক্ষ অসাধারণ অভিনেতা আছে যাদের প্রথম সারিতে একজনের নাম বলছি খরাজ মুখার্জি। ঠিক, মানে ভারতবর্ষে এই ধরনের অভিনেতা বিরল তো বটেই, হয়তো পৃথিবীর নানা দেশ মিলিয়েও বিরল হবে। হ্যাঁ হ্যাঁ, খরাজ মুখার্জিকে আমার মনে হয় পৃথিবীর অন্যতম। এবার সেই খরাজ মুখার্জিকে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি তার যে অভিনেতা হিসেবে যে অনেস্টিটা নিয়ে অভিনেতার দায়িত্বটা তিনি পালন করে যাচ্ছেন, সেইটার উপরে কি জাস্টিস করেছে? করেনি। অমিতাভ বচ্চন একজন দারুণ ভালো অভিনেতা, তিনি নানান গলায় কথা বলতে পারেন, কিন্তু সে যতক্ষণ না পর্যন্ত হ্যাঁ না বলছেন আর বাঁহাত তুলে এই করছেন, ততক্ষণ না লোকের তাকে ভালো লাগার পরেও একটু কেমন যেন লাগলো। এটা না শুনতে গেলে একটু বিতর্কিত মনে হবে, কোথাও তোমার নিজস্ব যে ঘরানা তৈরি করছো তার মধ্যে একটা মনোটনি থাকবেই। কিন্তু আমি বলছি যে তুমি যাই করো, তুমি যে চরিত্রেই অভিনয় করো, সেই চরিত্রের মতো করো, আর তোমার নিজের একটা পার্টিকুলার ছাপ রাখো যে দ্যাটস ইউ, যে কারণে তোমায় নেওয়া হচ্ছে। তুমি যেমনটাই করো, পার্টিকুলার তোমাকে নেওয়া হচ্ছে কি জন্য এই চরিত্রগুলোতে। যারা নিচ্ছেন তারা বোকা। তুমি 100% পুরো যদি পাল্টে যাও, আমি বলছি সেইভাবে সাস্টেন করা যায় না। এক্সাম্পল বলছে, সত্যিটা কি বলছে আলাদা কথা। বাস্তবের ক্ষেত্রে তোমায় 100% যতক্ষণ না তুমি চেঞ্জ হচ্ছ, তুমি অভিনেতা নয়, হতে পারো নি। এখনও আমিও ইনকমপ্লিট অ্যাক্টর একজন, রোজ শিখছি। এত মানুষ, এত জীবিকা, এত রাগ, দুঃখ, মায়া, মমতা, লোভ, তার অভিব্যক্তির ধরনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এর আগে একটা সময় এসেছিল লোকে থেকে দেখি এমন বলতো কাঁধ ঝাঁকিয়ে, ঠিক, আরে উত্তর চেয়েছি আমি ওখান থেকে, अच्छा आज की मुश्किल কথা, यू কেন नो, हम तो तुमसे जानता चाहता है, तुमको बताना पड़ेगा, তো কি। তো একটা সময় ছিল যখন আমরা হিন্দিতে শুনতাম मैं आपके बच्चे का मां बनने वाली हूँ, চোখ মারা উঠেছিল। হ্যাঁ, এগুলো সময় ডাক আসে, মিলিয়েও যায়। তো যাই হোক, এখন প্রায় যখন নো অ্যাক্টিং ইজ দ্য বেস্ট অ্যাক্টিং হয়ে রয়েছে, আমি আবার বলছি মেন স্ট্রিম কমার্শিয়াল ছবিতে এই সমস্ত বিষয়গুলো আলোচনা হয়। একদমই তাই। মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা শুধুমাত্রই বিনোদন নির্ভর। আপনার জীবন যন্ত্রণায় আছে, কঠিন পরিশ্রমে আছে, আপনার মন ফুরফুরে করতে চান যুক্তির বাইরে গিয়ে, আপনি আসুন দেখুন হিরো 20 তলা বাড়ি থেকে লাল জামা নীল জুতো পরে সানগ্লাস পরে ঝাঁপ মারবে, ইয়া করে মাটিতে পড়বে, ঢিপ ঢাপ করে 40 জনকে উড়িয়ে দেবে, দিয়ে তারপর
একজন গার্লফ্রেন্ডকে নিয়ে একটা দামি গাড়ি করে ভ্রর করে ধোঁয়া উড়িয়ে চলে যাবে। এটা আলাদা একটা সিনেমা, এটারও প্রয়োজনীয়তা আছে, একদমই আছে। কিন্তু বাকিটা আমরা যেটা নিয়ে আলোচনা করছি তার দর্শক কিন্তু একটু কম ওই মেন স্ট্রিমটার থেকে। একটা জিনিস আমি তোমায় বলি, যেটা আমি তোমার সঙ্গে কিছুটা অ্যাগ্রি করছি, যে ধরো আজকে নাসিরুদ্দিন শাহর একটা ম্যানারিজম আছে। তুমি অমিতাভ বচ্চন বললে, অমিতাভ বচ্চন কিন্তু মেন স্ট্রিম সিনেমাও প্রচুর করেছে এবং মেন স্ট্রিম হিরো হিসেবেই তিনি বিখ্যাত। তারপরে তিনি অন্যান্য প্রচুর ছবি, বাকি অন্যান্য প্রচুর সিনেমা করেছেন। এই নাসিরজির সঙ্গে কাজ করতে গিয়ে আমার মনে আছে এমন একটা দিন, যেহেতু তুমি আছো, আমিও গেছিলাম। হ্যাঁ, আমি যেদিন নাসিরুদ্দিন শাহ আমার মানে উনি বুঝতে পারছিলেন দুজনকে একই মেকআপ ভ্যান দেওয়া হয়েছিল, আমি উঠতাম না। মানে একটা মেকআপ ভ্যানের দুটো দরজা, দুদিকে, একদিকে নাসিরুদ্দিন শাহ, একদিকে আমি মানতে পারতাম না যে এই সম্মানটা অ্যাচিভ করবার এক মানে বেঞ্চের লোক আমি নই। উনি এটা জানতে পেরেছিলেন, তারপর আমাকে একটু বকাবকিও করেছিলেন। তারপর আমার অভিনয়ে দেখবার পর ওনার ভালো লাগার পরে উনি ওনার প্রিয় জ্যাকেটটা আমাকে নিজের গা থেকে খুলে পরিয়েও দিয়ে গেছে। একদম, এটা ছিল বিরসার ভাইয়ের কাজ, ছিল রিভু দাশগুপ্তর মাইকেল হ্যাঁ সিনেমাটা। তো যাই হোক, ওই সময়তে আমি ওনাকেও বেশ কিছু প্রশ্ন করেছিলাম, এবং যখন সম্পর্কটা সহজ হয় তখন ওনাকে যারা আমরা গড হিসেবে দেখি, অভিনয়ের একজন অন্যতম বড় শিক্ষক হিসেবে দেখি, তা মানে যারা এরম একটু বাড়তি পছন্দ করতো 2-3 জন, তার মধ্যে আমি বলেছিলাম যে মেরা কুছ দোস্ত হ্যাঁ আপসে মিলনা চাহতে হ্যাঁ, বাস সামনে সে দেখনা চাহতে হ্যাঁ, मैं बुला सकता हूँ? हाँ क्यों नहीं, तो अकेला बात करेगा क्या, বুলা। তারপর আমি যেমন তোমাকে নিয়ে যাওয়ার সুযোগ বা সাহস পেয়েছিলাম। একদম। তো এই মহান অভিনেতা, ইভেন আমি ওমজির সঙ্গেও এটা আমার সুযোগ হয়েছিল, ওমপুরি, মানে এরা দুজন তো একই বেঞ্চে দুটি বাঘ অভিনয় একদমই। তারপর আস্তে আস্তে হয়, তো আসে। আমার যেমন প্রথম দিকে ইরফান খানের অভিনয় আমার ভাল লাগতো না, একদম শুরুর দিকে, হ্যাঁ ভালোই লাগতো না। পরে বুঝতে পেরেছিলাম যে আমার অশিক্ষার জন্য আমি ওটা বুঝতে পারছি না, ওই সহজ অভিনয়টা। হ্যাঁ, উনি তো একই করেন। হ্যাঁ, এটাই আমি বলছি তোমাকে, এরকম বেশ কিছু অভিনেতা আছেন। প্রথম কথা, আমার অভিনয় সম্পর্কে যতটুকু আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে এতদিনে পরিচালনা করতে গিয়েও, প্লাস এখন এই বয়স এবং আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ক্রাফট বলে, আমার মনে হয় যে কোনো মানুষ সে সেই থাকে, সে চরিত্র হয়ে ওঠে না। মানে এফর্টলেসলি, মানে যেটা মানে বিরাট এফর্ট দিয়ে বা কষ্ট করে তোমাকে অন্য চরিত্রটা হতে হচ্ছে না, যখন এই অবস্থায় সেই অভিনেতা যাবেন একটা আলাদা চরিত্র করতে গিয়ে তিনি কমফর্ট ফিল করবেন, সেটাই কিন্তু জ্যান্ত লাগে একদম। এবং আরেকটা জিনিস আছে, সেটা তুমি যেটা তোমার কথা থেকেই আমি তুলতে যাই, মানুষ তো তুমি একই আছো, হ্যাঁ, কিন্তু ধরো একটা গ্রামের মাস্টারমশাই, বা তুমি আমার ছবিতে পাঠ করেছিলে গ্রামের গুন্ডা, এবার তোমার ভাবনাটা তো শহরের একটা ছেলের ভাবনা। এখন তো ওই ছবিটা তোমার কথা সরি মনে পড়ে গেল, প্রয়াত হয়েছেন আমাদের বন্ধু অভিনেতা পার্থদা। হ্যাঁ, প্রয়াত হয়েছে। পার্থদা প্রয়াত হওয়ার দিনে আমার তোমার সিনেমার একটা দৃশ্যে আমার একটা ওনার সঙ্গে একটা অভিনয় স্কুলের সামনে, যখন আমি ওনাকে থ্রেট করছি, আমার একটা দৃশ্য মনে পড়ে গেছিল। মানে যেহেতু টেলিভিশনে ক্যামেরার দিকে প্রায় তাকিয়েই অভিনয় করতে হয়, এটা অনেকে না জেনে করেন, কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা ওই সময় এমন এমন ডিরেক্টর পেয়েছিলাম বা টিচার পেয়েছিলাম, দেবাংশু দার মতো কিছু মানে পেয়েছিলাম, অতনু ঘোষের মতো। তো অনেক দারুণ দারুণ কাজ করবার কেন ওই অভিনয়টা করছি। আজকের দিনে টেলিভিশনে সেইভাবে রিহার্সাল হওয়ার খুব একটা বড় সুযোগ পাওয়া যায় না। আমার বন্ধুবান্ধবরাই ডিরেক্টর, তো যাই হোক ফরম্যাট পাল্টেছে, প্রতিযোগিতা বেড়েছে, তো ফলত জায়গাটা আলাদা। তো সেই কারণেই মানে এই হচ্ছে চোর, চোরকে পুলিশ ধরেছে, অ্যারেস্ট করে নিয়ে আসছে, চুরি করেছিল না, ছাল চামড়া একদম ছাড়িয়ে দেবো। কেন ছাড়াবো জানিস? চড়ে গেল চোরের থেকে।
না হলে তুই কালকে এখানে চুরি করবি। আরে ও তো পালিয়ে যাবে, চোরও কিন্তু বাধ্য, হাত কড়া লাগানো নেই, এরকম করে শুনছে পুলিশের কথা, কারণ পুলিশ তাকিয়ে ক্যামেরার দিকে কথা বলছে। ঠিক। আমরা তো এই অভিনয়টা কেন, আমরা কারুর সঙ্গে ঝগড়া যদি না হয়, যদি কারুর প্রতি অভিমান না করি, তাহলে সরে যাবো বা কাউকে দু চোখে দেখতে না পাই, তাহলে মুখ সরিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। কেন ভালোবাসি জানো? আরে পালিয়ে যাবে, এই তো সবে প্রেম নিবেদন করে পটালি, সে তো এরকম করে তাকিয়ে রয়েছে, কেন চলে যাবে? না, আমাদের বাড়িতে যেখানে টেলিভিশন সেট যা অধিকাংশই কনজিউম করেন বা দেখেন, আমাদের বাড়ির সংসারের দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কাজ সামলানো মহিলারা, তাঁদেরকে গুরুত্ব দিয়ে অভিনেতা মনের কথা জানাচ্ছেন, এই সংযোগটা করবার জন্যই আমায় সরে আসতে হয়, দৃষ্টিটা ওদিকে দিতে হয়। একদম। আমি প্রচুর অভিনেতাকে দেখেছি, তাদের এটা শেখানো হয়নি। হ্যাঁ, তিনি জানেন এটাই নিয়ম, ঠিক আছে। এবার পার্থদা এত বড় দারুণ অভিনেতা হওয়ার পরেও, পার্থদা টেলিভিশনের ক্রমাগত ওই ধারাবাহিকে অভিনয়ের প্রত্যেকটা যাত্রায় এক ধরনের অভিনয় ধরন আছে, থিয়েটারের এক ধরনের ধরন আছে, সিরিয়ালের টিভিরও আছে, সবারই একটা করে ধরন আছে, আর প্রত্যেকটা ধরনের না কারণ আছে। একদমই তাই, কারণটা জানা ইম্পর্টেন্ট, কারণ না জেনেই এটা করে ফেলে, কারণটা জানাটা ইম্পর্টেন্ট। আমার মনে আছে তোমার এই ছবির ক্ষেত্রে পার্থদা আমাকে বলছিলেন, আমার যেন নাম কি হয়েছিল, তোমার নাম ছিল জগন। হ্যাঁ জগন, হ্যাঁ, যখন স্কুলের সামনে এই সমস্ত বদমাইশি এসব ঠিক না, তুমি স্কুলের সামনে এই সমস্ত করলে, হ্যাঁ বলে ক্যামেরার দিকে চলে যাচ্ছে। এবার আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি এরম করে, মানে কি বলবি বল, কি বলছে, বলছে স্কুলের সামনে এই সমস্ত ঠিক না, বলে এদিকে ক্যামেরা চলে যাচ্ছে। এই মাস্টার এরকম করে ধরে এইভাবে সরিয়ে এইভাবে ধরে রেখেছে, ব্র্যাকেটে বলতে পারিনি, ওরে এটা সিনেমা হচ্ছে পার্থদা, এটা বলতে পারিনি। যাই হোক, আমাদের মধ্যে নেই, আমাদের এই প্র্যাকটিসের তফাৎগুলো কি কি, একদমই তাই। এবং আমি যেটা বলি যে সেটা হলো যে তুমিই থাকবে, কিন্তু তোমার ভাবনাটা, তুমি কি ভাবছো ওই মুহূর্তে, ওইটা যদি ওই ক্যারেক্টারের মতো একটুখানি কাছাকাছিও যায়, তাহলে তো সত্যি হয়ে যায়, ওটা জ্যান্ত হয়ে যায়। এই আমি এটাতে বিশ্বাস করি। কোনোদিন আমি যতটুকু অ্যাক্টিং ওয়ার্কশপ করেছি জীবনে, যতটুকু যারা অভিনেতা হিসেবে আমার কাছ থেকে যা জানতে চেয়েছে, আমি সবসময় বলি, ভাই চরিত্রে ঢোকা যায় না, তুমি চরিত্র হতে পারবে না, তুমিই থাকবে, বাট সত্যটা বিশ্বাস করা তোমার কাজ। এটা তো আমার মনে হয়। আর তুমি তো খুব ন্যাচারাল অভিনেতা, মানে তুমি তো, আচ্ছা কেউ আছেন মেথড, কেউ আছেন করেন, হ্যাঁ, তো তুমি খুব মানে ন্যাচারাল অভিনেতা, তুমি ন্যাচারালি তোমার ইনস্টিং থেকে তোমার যেটা মনে হয় সেটাই করো। যখন গল্প আর একটা হয়, আমি যেটা হয় কি, আমি স্ক্রিপ্ট পড়বার আগে, হ্যাঁ, মানে এটা আমি ওপেন করতে চাই তোমার ব্রডকাস্টে, সেটা হচ্ছে যে আমি সবার আগে রিড করি হচ্ছে ডিরেক্টরকে। প্রত্যেকটি ব্যক্তি মানুষের আলাদা আলাদা রকম রুচি হয় একই ঘটনাকে সে কিভাবে দেখবে। ঠিক, একদমই। সে কতটা হাই পিচে দেখবে, বা কতটা খুব সাধারণ চোখে দেখবে, কতটা বিস্ফোরিত হয়ে দেখবে, এবং কতটা ম্রিয়মাণ হয়ে দেখবে। এবং সে সেই অনুযায়ী যখন রাগের দৃশ্য বা চিৎকারের দৃশ্য আছে, সেই সময় কিন্তু সে পরিচালক হয়ে, ডিরেক্টর হয়ে, সে কিন্তু অ্যাক্টরকে সেইভাবেই রেগুলেটর কন্ট্রোল করবে। অ্যাক্টরকে একটা দু ধরনের হয়, একটা হচ্ছে বিয়েবাড়ির ফ্যান, যাতে রেগুলেটর থাকে না, বাঁ করে পাঁচে ঘোরে। আর গুড অ্যাক্টর হচ্ছে অ্যাক্টর উইথ রেগুলেটর। এক্সপ্রেশন কতটাই করে হাসবে নাকি, করে হাসবে নাকি, করে হাসবে, এইটা হচ্ছে যারা বুদ্ধিমান অ্যাক্টর হয়, সে যে রেগুলেটর নিয়েই এসছে ব্যাগে করে, সে একটুখানি ডিরেক্টরকে পড়ে নেয়, এ মালটা ফ্যানটা পাঁচে চালাতে দেবে না, তিনে চালিয়ে দেখি, যদি বলে যে আর একটু প্রাণবন্ত তাহলে চারে করব, আর নাহলে ঠিক আছে একটু আন্ডার করতে পারলে ভালো হয়, তাহলে ফ্যানটা দুয়ে করে দেবো। আমি বেসিক্যালি ইনস্টিংক্টে অভিনয় করলেও আমি একটা রেগুলেটর নিয়ে ঘুরি, এবং সেই রেগুলেটরটা কিন্তু ফর ডিরেক্টরস অনলি, স্ট্রিক্টলি বলে লেখা থাকে। একদম। আমি তোমার দুটো পারফরমেন্সকে যদি আমি বিচার করি, একটা হলো ধরো রিফিউজি, ঠিক আছে, প্রচন্ড লাউড, করোনা চক্রবর্তী, ওটা 6 চলছে, হ্যাঁ ওটা 6 চলছে, 6, আচ্ছা, মাথা ফাতা নেড়া ফেড়া করে, জীবনে প্রথম
প্রথম অন ক্যামেরা নেড়া হয়েছে। হ্যাঁ, এবং নট অনলি দ্যাট, সেই পার্টিকুলার সিনেমা, আচ্ছা, এটার পর আর একটা সিনেমা রয়েছে যেখানে আমি ডেডিকেশনের কথা বলতেই হবে, শিবপ্রসাদ নন্দিতার অ্যাক্সিডেন্ট। ঠিক, একদম। আমি সেখানে আমার পারফরমেন্সটাকে বাদে, লোকে চ্যাপলিন বলবে, ভিঞ্চিদা বলবে, আমি বলতাম, আমি বলতাম অ্যাক্সিডেন্টে আছেই, যেখানে এত বড় বাসকে আমি 5 দিনে শিখে, বাস চালানো শিখে কলকাতার রাস্তায় বাসের চেস করেছি, সেটা ক্যামেরা বন্দী হয়েছে। জানি, আমি দেখেছি, আমি ছবিটা প্রিমিয়ারে দেখতে গেছিলাম। যদি আমি একটু ভুল করতাম, কলকাতা শহরে প্রচুর লোক মারা যেতে পারতেন। একদম একদম। এবং বাসে যারা আরোহী রয়েছেন, যারা জুনিয়র আর্টিস্ট আরোহী চরিত্রে অভিনয় করছেন, তাদেরও কিছু হয়ে যেতে পারে। একদমই তাই। এবং সেটা শুধু ডেডিকেশন না, তার সঙ্গে ওই পুরোটার মধ্যে, ওই পুরো চাপের মধ্যে তোমাকে অভিনয় করতে হচ্ছে, চরিত্র হয়ে থাকতে হচ্ছে। তোমার একটা এরকম গোপ ছিল, অ্যাক্সিডেন্ট আমার মনে আছে, এরকম একটা গোপ ছিল। আমি সিনেমাটা হলে গিয়ে দেখেছিলাম, নন্দনে সম্ভবত প্রিমিয়ার হয়েছিল, সম্ভবত। শিবপ্রসাদ, দেবশঙ্কর, আমি, আমাদের 3 জনকে নিয়ে একটা অ্যাক্সিডেন্টকে নিয়ে গল্প। একদমই। ট্যাগলাইন ছিল সিনেমাটা যে সব দোষ পথচারীদের নয়। তখন একটা সময় ছিল ভাট করে কোনো অ্যাক্সিডেন্ট হলেই সরকারি পক্ষ থেকে বলে দেওয়া হতো যে তিনি ভুল সিগন্যাল ক্রস করেছেন, তিনি ঠিক জায়গা দিয়ে হাঁটেননি বলে এটা হয়েছে। ঠিক ঠিক। আর এই সিনেমাটা দিয়েই একটা অত্যন্ত আজকের সময়ের আমার মনে হয় সিনেমা, শিবু আর অন্য ধরনের সিনেমা বানাচ্ছিল, তারপর এখন আর একটা বাস্তবধর্মীতে ও কাজ করা শুরু করেছে এবং সাকসেস পাচ্ছে। সো আমি শিবুর কাছ থেকে অ্যাক্সিডেন্ট ধরনের সিনেমা, বহুরূপী ধরনের সিনেমা আমি বেশি করে এক্সপেক্ট করি। হি ইজ অলসো ব্রিলিয়ান্ট অ্যাক্টর, মানে সেই দারুণ অ্যাক্টর, দুর্দান্ত। চ্যাপলিন বলো, অ্যাক্সিডেন্ট বলো, রিফিউজি, তারপর তুমি লাভ এক্সপ্রেসের কথা বললে, এই সবগুলোতে তোমার যে অভিনয়ের পরিমাপ, বা ধরো তুমি কেদারায় ওই চরিত্রটার যে পরিমাপ, এই সবগুলো মাপ তো এদিক ওদিক থাকেই, এটা তো করতেই হয় নিশ্চয়ই। এবং পরিচালকদের ক্ষেত্রে আমি এটাও জানি, বা অনেক সময় শোনা গেছে যে পরিচালকদের ক্ষেত্রে নতুন পরিচালক যদি হয়, তো তুমি তাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করো, যে গিয়ে যাতে সে ভুল করছে কিনা সেটা বলার চেষ্টা করো। কিছু কিছু সময় নাকি লোকজন একটু বিরক্ত হয়েছে, বাট তোমার ইন্টেনশন কোনদিন আমি তো খারাপ দেখিনি। না, যারা বিরক্ত হয়নি এরম নয়, তারা তো সেই গাইডলাইনটা পায়নি। হ্যাঁ, না পেয়েই সে ভেবেছে আমি পথের পাঁচালি বানিয়ে ফেলবো। আমি তো তাকে বলতে পারিনি, ওরে পরিচালক তুই নবীন, ওরে আমার কাঁচা, মানে নিজেকে ভিখিরি হয়ে যাওয়ার থেকে কষ্ট করে বাঁচা, আমি এটা বলতে পারিনি। তো তাই তাকে পরিষ্কার বোঝাবার চেষ্টা করেছি, তাতে তার মনে হয়েছে সে অপু রেলগাড়ি, তারপর সে পথের পাঁচালি পার্ট 2 ভেবে, তারপর সে আবার নেক্সট সত্যি। কারণ আমাদের পশ্চিমবঙ্গে, যেটা বাংলাদেশে এই হ্যাংওভারটা নেই, বাংলাদেশে যারা পরিচালক রয়েছে তারা খুব ইন্টারেস্টিং কাজও করছে। বেশ কিছু কাজ তো পরিষ্কার আমাদের টলিউডে হওয়া কাজের গুণমানের থেকে বেটারও বটে। একদমই। ভারত বাংলাদেশ যখন যুদ্ধ ফুদ্ধ এসব বাদ দিই, আমরা অশান্তি সব বাদ দিই, তো দিয়ে কথাটা বলতেই হবে, তার কারণ তাদের বুকের ভেতরে না কোথাও টুল পেতে শ্রী শ্রী সত্যজিৎ রায় বসে নেই। একদমই তাই। আমাদের মুশকিলটা হচ্ছে আমাদের টেলিভিশন, ডকুমেন্টারি, ওয়েব সিরিজ মেকার বা সিনেমা মেকার, যে পরিচালক বন্ধুরাই আমার রয়েছেন বা লেখক, তাদের প্রত্যেকের বুকের ভেতরে টুল পেতে সত্যজিৎ বাবু একটা ছোট মূর্তি এরকম করে তো এই একটা রয়েছে বলে তারা কোথাও না ওই হ্যাংওভার থেকে না বেরিয়ে আসতে পারেন না। ফলত তাদের প্রতিযোগিতাটাই হয়ে যায় ওখানে। আরে আমার নিজের মনে হচ্ছে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা, বাসু চ্যাটার্জি, ঋষিকেশ বাবু, এনাদের না যত্ন করে একটু সরিয়ে রেখে দেওয়া উচিত। আমাদের এই যে কোনো আলোচনাতেই আসলে সত্যজিৎ বাবু বলে যেটা শুরু করেন, এটা না কোথাও, আপনি কিন্তু আমায় গালাগাল দেবেন, আমি সত্যজিৎ রায় নামে বলেছি, অতটা সমালোচনা করবেন না, কোথাও একটা চাদর পরে নেওয়া। আমার মনে হয় যে তার বাইরে বেরিয়ে এসে আজকে কৌশিক, সৃজিত, শিবু, কমলেশ্বর, অতনু, বাকি অন্যান্য যারাই আমার বন্ধু পরিচালকেরা রয়েছেন, তো তারা যে যার গুণে গুণী মানুষ, অনেক কিছুকে ছাপিয়ে যাওয়া যায়। আমি একটাই আমি মাইলস্টোন করে রেখে দিচ্ছি, কেন এটা অন্য সময়, এটা অন্য অন্তর, সে একটা অন্য জিনিস দেখতে পেয়েছিল। আমাদেরও যারা এই মুহূর্তে কাজ করছেন বা করতে আসছেন বা যারা আসবেন,
আমরা শ্রদ্ধার জায়গায় এই লোকগুলোকে রেখে দিই। কিন্তু আজকের আধুনিক দর্শক যেটা চাইছেন, সিনেমা হলের সিটগুলো যেন সেই দাবি পূরণের জায়গা হোক। আমি পরিচালক, আমি কি জানি দেখবে বলে এই টিউশনি করাবার জায়গা থেকে আমাদের শরীরে বোধ হয়। আমি কি কত দেখেছি জানো, সত্যজিৎ রায়ের প্রত্যেকটা ফ্রেম আমি জানি। পয়েন্টটা হলো রুদ্র, একজন পরিচালক একজন গল্প বলিয়ে, তুমি তো গল্প নিজেও লিখেছো, তুমি তো নিজেও বেশ কিছু কাজ বা বেশ কিছু আইডিয়া বিভিন্ন লোককে দিয়েছো যেগুলো নিয়ে কাজ হচ্ছে। একটা গল্প আমার লাইফে, ধরো আমি একটা গল্প বলতে চাই, আমার তো একটা লাইফ এক্সপিরিয়েন্স আছে। আমি তো ছোটোবেলা থেকে বড় হয়েছি। আমার বাবার নাম তো সুকুমার রায়ের না বাবা, আমার বাবার নাম তো অসিত খাসনবী। সেই লোকটা তো আলাদা। তা আমার জন্ম তো কলকাতায় ভবানীপুরে হয়নি, তা আমার তো জীবনটাই আলাদা। তা আমার ওই আলাদা জীবনে আমি ওই লোকটা কি করে হবো? আমার বাড়িতে কোনো সুকুমার রায় ছিলই না, ছিল না। হারু কাকু ছিল। আমার দাদু, তার নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নয় তো রে বাবা। তা আমি তো একেবারেই আলাদা একটা মানুষ। এবার আমার লাইফ এক্সপিরিয়েন্স, আমার বেড়ে ওঠা, আমার বড় হয়ে ওঠা আমাকে একটা অন্য মানুষে পরিণত করেছে। সেই মানুষটার কথা যদি আমি না বলি, তাহলে তো আমি নিজের কাছে সবচেয়ে বড় মিথ্যে কথা বলছি। কারণ আমি তো আমার গল্প বলবো যেটা আমি দেখেছি বা আমি দেখাতে চাই। একদমই তাই, তাই না? এইটা আমার মনে হয় আমরা বিভিন্ন পডকাস্টে এই নিয়ে কোথাও বলেছি বিভিন্ন লোকের আমার মনে হয় যে সঙ্গে। আমরা সেই সহজ দিকটায় অবশ্যই যাব, এবং এই সহজ দিকটাতে আমাদের যেতে হবেই। যেখানে মানুষের সঙ্গে যারা দর্শক রয়েছে, যাদের জন্য আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি, নাম, পরিচয়, খ্যাতি, এই সবটাই তাদের যে আগ্রহ, সেই আগ্রহকে যেন আমরা সম্মান করি। এবং সিনেমা দেখতে আসা মানে শুধুমাত্র সিনেমার টিকিটের দাম না, না, নট অ্যাট অল। সে তার জীবনের অনেক প্রয়োজনীয় কাজ যে ওই 2 ঘন্টায় করতে পারতেন, তিনি সেটাকে সেরে আসছেন, গাড়ি ভাড়া করে আসছেন। আর খুব কম মানুষ আছে যারা ঝগড়া করে একা সিনেমা দেখে। না, এটা খুব আমি কম। কিছু লোক পেয়েছি নন্দনে, খুব গম্ভীর সিনেমা হলে দেখতাম দুপুরবেলা গরমে ঢুকে যাচ্ছে, সস্তায় টিকিট, সিনেমা গিয়ে করে ঘুমাবে। ঠিক আছে, এই ঘটনা যদিও কিঞ্চিত ঘটে, তবুও কেউ কোণের সিট খোঁজে, এগুলো প্রয়োজনীয় ঘটনা কিন্তু খুব কম। তাই আমরা এগুলোর উপরে যদি আলোকপাত নাই করি, তাহলে আমরা দেখব যে বন্ধু বান্ধব, ফ্যামিলি, পরিবার, কলিগস, তাদের নিয়ে একসঙ্গে মজা করতে যাওয়া, নিখাত মজা করতে যাওয়ার জায়গা এখনও সিনেমা হল। আচ্ছা আচ্ছা। সেখানে গাড়ি ভাড়া খরচ, আমার গুরুত্বপূর্ণ সময় সেইটা, প্লাস তার সঙ্গে এখন বিভিন্ন রকম, এখন ধরো ওই ভুট্টা ভাজা খেতে হয় 250-300 টাকা দিয়ে। যদিও 20-25 বার কেউ খেয়ে থাকেন, তিনি যদি না খেয়ে পয়সা জমাতেন, একটা ভুট্টা ক্ষেতের মালিক অবধি হয়ে যেতে পারতেন। তো এই খরচগুলো তো রয়েছে। তাই যারা এটা করছেন, আমার মনে হয় তাদের সঙ্গে বন্ধুত্বটা খুব বেশি দরকার রয়েছে। ডেফিনেটলি একজন পরিচালক, তার পাণ্ডিত্য থাকবে, গুরুত্ব থাকবে, ভাব থাকবে, কিন্তু এক্ষেত্রে কোথায় না যেন একটু রামকৃষ্ণদেবের মতো স্টাইলটা যদি নেওয়া যায়, সহজ। হ্যাঁ, মানে টাকা মাটি, মাটি টাকা বলেছিলেন। এবার তার জায়গায় বর্তমান পশ্চিমবঙ্গের একজন খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ভদ্রমহিলা বলে ফেলেছিলেন, যত মাটি তত টাকা। তো আমি বলবো যে এই ভুলটা না করে, ঠিক আছে, একটু সোজাভাবে তাকিয়ে, যে একজন মানে শুধুমাত্র মানে হিন্দু ধর্মের একটা বিরাট উল্লেখযোগ্য নাম নয় তো পৃথিবী জোড়া, একজন দার্শনিক, বিরাট বড় দার্শনিক, দার্শনিক মানুষ বটে। তার ওই সহজ কথাটা কিন্তু সহজ করে তিনি বলেছিলেন। অনেক বড় ম্যানেজার, আমার মনে হয় যে আমার সেই পরিচালক বন্ধুদের মধ্যে সেই মেধাটা রয়েছে যে কড়া কথা সোজাভাবে বলবা তাদের দক্ষতা রয়েছে। কঠিন কথা, আমি সেই এক্সপেকটেশনে রয়েছে। কঠিন কথাটা সোজাভাবে বলার মতো জায়গাটা বোধহয় সবচেয়ে কঠিন। হ্যাঁ, এটাই সবচেয়ে কঠিন কাজ। হ্যাঁ, কারণ কঠিন কথা কঠিনভাবে বলা ইজ, আমার মনে হয়, ইজিয়ার। মানে আমি জীবনে যখন প্রথম কবিতা লেখা শুরু করেছি, সেরকম একটা সময় আমি লিখেছিলাম, টেবিল ফ্যানের হাওয়ায় ফুলে উঠছে মশারির পেট। বুঝেছ? দেখো, এটা এটা বোধহয় সবাই করেছে। হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি যে এটা খুব সিরিয়াসলি তুমি যদি বলো, তো তাহলে অন্তত প্রথম 3টে রোতে যারা বসেছে
যাদের বাড়িতে এখন নীল রঙের মশারি দেখতে পাওয়া যায় না, হ্যাঁ, বা সাদা সুতোর মশারি প্রায় হারিয়েও গেছে, তারা পরিষ্কার ভাববেন মানে আছে। আর ঠিক একদম পিছন দিকে কিছু লোক যারা হয়তো ভেতরটা এসি বলে ঢুকে পড়েছে, বা যে লোকটা চা দিতে এসছে, তো আমার ঘরে রোজ হয়, এটা কবিতা নাকি, এরকম একটা ভাবতে পারে। একদমই তাই। তো আসলে দুটো মানুষ যেভাবেই নিক না কেন, আমি আমার লেখাতে যেটা বুঝতে পেরেছি যে আমি আস্তে 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 আমি তখন না কঠিন কথা লিখবো বলে লিখতাম, বুঝেছো, ছোটবেলায়, একদম ছোটবেলায়, যাতে কঠিন কথা কি করে লেখা যায়। এটা এটা জানো তো, এটা ওই বাবার রেজার নিয়ে হালকা হালকা, মানে মেয়েরা অতটা বুঝতে পারবেন না, কিন্তু তিনি তার ভাইকেও বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ির পুরুষ সদস্যকে দেখেছেন, যে ছেলেদের একটা নেচার থাকতে হচ্ছে হালকা লোম যেটাকে বলে, সেটাকে চুল বানাবার বিরাট চেষ্টা, একদম, কে একদম। কাটলে নাকি করা হয়, বা সেটা নিয়ে স্কুলে ছেলেদের মধ্যে আলোচনা হতো। একদম একদম, কেটে আমিও গেল কেন, করছি, চেঁচেছি। আমিও করছি, আমিও আর বাবার ফেলে দেওয়া সিগারেট বা বিড়ি নিয়ে করে একদম। এটা হয়েছে। তো যাই হোক, চাই এটা হোক, চাই ডেফিনেটলি ভালো কাজ করতে, উল্লেখযোগ্য কাজ করতে। একদমই তাই। আমার কাছে নতুন পরিচালক খুব ইম্পর্টেন্ট, নতুন লেখক আরও বেশি করে ইম্পর্টেন্ট। ঠিক, পরিচালক যথেষ্ট রয়েছেন, নতুন কেউ আসবেন না এমন নয়, যারা গুণী তারা ঠিক নিজের নিয়ে চলে, কিন্তু জায়গা করে নেবেন, ঠিক লেখাটাকে যেন নিয়ে আসেন, একদমই তাই। আমার এটা উইশ। আর আমার ওই কোন পরিচালকের নাম রয়েছে কার নাম নেই এটা নয়। হ্যাঁ, আমি অবশ্যই খুঁতখুঁতে জিজ্ঞেস করি যে কে কে রয়েছেন, মানে কে কে রয়েছেন স্টারের জন্য না অভিনেতার জন্য। আমি একদমই শুধুমাত্র ওই লাইন মুখস্থ বলা লোকজনকে, যারাও অভিনেতা আজকে মুখস্থ বলতে পারলেই লাইনটা, আমি তাদেরকে একটু বেশি সম্মান করি। তো ফলে আমি তাদের সঙ্গে আমি দেখেছি অভিনয় করতে বারবার ব্যর্থ হই। তো আমি তাদের ডিস্টার্ব করতে চাই না ফ্লোরে। আমি চাই আমার মতো যারা খুব সাধারণ পাতি মেধাবী, যারা একটা লেখার দুটো মানে হয়, একটা ভেতরের মানে কি বলছি, কেন বলছি, আর কাকে বলছি, এই তিনটে জিনিস অনায়াসে বুঝতে পারেন, এরম কোনো অভিনেতা যার সমাজ সম্পর্কে একটা স্পষ্ট দৃষ্টি আছে। আমাদের সমাজটা খোলা বইয়ের মতো, লেখক যা যা লিখছেন ওখান থেকে দেখেই লিখছেন। তাই অভিনেতার বেসিক কাজটাই হচ্ছে চোখ খুলে নিজের একজন গায়কের যেমন সারেগামা পাধানিসা, সেটাকেই এক্সচেঞ্জ করে করে তো সারা পৃথিবীতে এত রং রস তৈরি হচ্ছে গানের। আর অভিনেতাতে যত মানুষ, যত জীবিকার মানুষ, যত মানসিক ধরন, কেউ ভীতু, কেউ সাহসী, কেউ বিপ্লবী, তো যাই হোক না কেন, সেটা হতে গেলে পরিষ্কার এই চোখ মেলাটা প্রয়োজন। একদম। আর ওই চোখটা মেলতে পারলেই যে যাই লিখুক না কেন সেই সিলেবাসের মধ্যে পড়বে। ঠিক, একেবারেই তাই। সেটাকে নিয়ে আমি পারফর্ম করতে চাই পরিষ্কার। আমি জানি না, ধরো চ্যাপলিন বা ভিঞ্চিদা, এরা হয়তো একটা করে হয়, কিন্তু তার মধ্যেও যেমন আবার আমি বলবো ঋত্বিকের শব্দ, আমি সেটাকে বাদ দেবো কেন? তো বা সুভাষিস মুখার্জির হারবার্ট, একদম আমি বাদ দিতে পারবো না, না, একদম না। অন্তত পৃথিবীর বা ভারতের অন্তত যে ভালো সিনেমাগুলো হয়েছে তার মধ্যে অবশ্যই ঝগড়া বা ইত্যাদি প্রভৃতি বাইরে গিয়ে এই সিনেমাগুলো থেকে যাবে। আরও বেশ কিছু সিনেমা রয়েছে, কিন্তু আমার এগুলো ব্যক্তিগত পছন্দের বলে বললাম। ঠিক তেমনই আরও বেশ কিছু সিনেমা কিন্তু করতে হবে, যেটার জন্য ধরো ভয় প্রস্তুতি নিচ্ছি বা অপেক্ষায় রয়েছি, কথাও চলছে দু একজনের সঙ্গে, রোজই প্রস্তুত থাকি তো ভালো কাজ করবার জন্য। এই 4 বছর 2020 থেকে এই 24 অবধি যে এতগুলো দিন আমায় বসে থাকতে হয়েছিল, যারা বস করিয়ে রেখে দিয়েছেন তাদের উপর কোনো কি বলবো প্রতিশোধ স্পৃহা বা এই ধরনের জিনিস আমার নেই। মানুষ ভুল করে, ক্ষমা করে দেবো নিশ্চয়ই, কিন্তু এই যে 4টে বছর যে আমার চলে গেল, এই যে প্রচুর অনেকে বলেন না বড্ড বেশি রাজনীতির ময়দানে দেখতে পাচ্ছি, সিনেমায় দেখতে পাচ্ছি না কেন? ভাই একটাই প্রশ্ন করুন তো, শাসক দলের আমার যে এমএলএ, এমপি, অভিনেতা বন্ধু পরিচালকেরা রয়েছেন, তাদের কাজটা কি করে হচ্ছে? তাদের কাজে আর আমাকে নিতে পারছেন না কেন? উত্তরটা সেখানেই।
আমি আমার মতো করেই কাজ করতে দিয়েছি। আমি বাড়িতে বসে কেউ সিরিয়াল দেখবেন, বাড়িতে বসে কেউ সংসারের কাজ করবেন, আবার কেউ বাড়িতে না বসে অফিসে বা যে কোনো কাজ করে আনবেন, মহিলাদের মধ্যে হলেও। ঠিক তেমন আমি ফাঁকা মাথা নিয়ে বাড়িতে বসে কি দুঃখ করব না? আমি কবিতা লিখব, আমি ছবি আঁকি, আমি গল্প Brilliant লিখি, ছবি আঁকো, হ্যাঁ। আমি ব্রিলিয়ান্ট করে যাই না, মানে আমি কোনোটাই তো শিখিনি। হ্যাঁ, কিন্তু তোমার পারিবারিক বা ভালো লাগবার জায়গা থেকে আমার রক্তে এটা রয়েছে এবং ভালো লাগা রয়েছে, আর আমি প্রত্যেকের থেকে শিখি। আমার থেকে বয়সে কম মানে কেউ কম জানে এমন নয়, আমি প্রচুর বয়সে কম লোকজনের কাছ থেকে শিখি, সেটা অভিনেতা অভিনেত্রী হোক, যেই হোক। এখন টেলিভিশনে বা ওয়েব সিরিজে যে ছেলেমেয়েরা কাজ করছে, নতুন এসছে, তাদের মধ্যে এক্সেলেন্ট পারফরমেন্স প্রচুর এসছেন, দারুণ রাইটার এসছে, কবি এসছে, আমি তাদের থেকে শিখি। পরিচালক এসছে, আলোচনা করতে গেলে জানতে পারি। শিশু শিল্পী বলে কথাটা আমি বিশ্বাস করি না, হরিদাসের শিল্পী নয়, শিল্পী নয়, ঠিক, যে কোনো একদমই একটা। তাই। তো আমি ওয়েট করি রোজ তার জন্য। লোক আসছেন, কথাবার্তা বলছেন, নিশ্চয়ই কাজ করবো। তবে আমার মনে হয় যে প্রচুর বরাবরই আমার প্রচুর কাজ করার থেকে রোজ দেওয়ালে আমার পোস্টারে মুখ লেগে থাকবার থেকে এমন যাতে না হয় আমি বিফলতার আঠা মেখে পোস্টার হয়ে দাঁড়িয়ে থাকি, আমার সিনেমা হল থেকে উঠে গেছে। মানে আমার তার থেকে বেশি দরকার হয় যে আমি প্রত্যেক মাসে কাজ না করে আমি বিভিন্ন রকম সেজে দাঁড়িয়ে আছি, কিন্তু সিনেমাটা আর হলে নেই। তুমি চাও যেটুকু কাজ হোক, ভালো কাজ হোক, হ্যাঁ, ভালো হোক এবং লোকের কাছে পৌঁছুক, অন্তত লোকের কাছে পৌঁছক। কেউ যে যেন পরিষ্কার না বলে যে পরিষ্কার পয়সা নষ্ট হলো দাদা। আজকের এত মানে টাফ একটা ফাইন্যান্সিয়াল টাইম, লোক অনেক কষ্টে টাকা আমাদের সিনেমা হলের টিকিট কেটে দেন, মানে সেটার তার প্রতি বিশ্বাসযোগ্যতা রেখে দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। নাহলে কেন কে কোন কারুর পাশে এসে দাঁড়াবে, তাই না? মানে আমি সেটার জন্যই অপেক্ষা করছি, এই সময়টা আসুক। আর পশ্চিমবঙ্গে খবরের কাগজ খুললেই তুমি দেখবে সারা ভারতবর্ষের ওয়েব সিরিজের সাবজেক্ট আমাদের পশ্চিমবঙ্গে ঘটছে। চাল, ডাল, গরু, আলু, কয়লা, বালি, এখন তো স্যালাইনের বোতল অবধি হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে পরিচালক প্রযোজকরা ভয়ে বানাচ্ছে না, কেউ যদি বকে। কিন্তু অন্য রাজ্যরা এসে বানিয়ে ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে। ট্রু। তো যাই হোক, প্রচুর সাবজেক্ট রয়েছে, বানানো যায়। আর যারা রাগ করবেন ভাবছেন, আবার বলছি, তারা রাগ করবার মুডেতেও নেই, তারা মেনে নিয়েছে। এটাই তো আমি, তো কী আছে, তো ফলো তো লেগে পড়ুন। এত ইন্টারেস্টিং সাবজেক্ট, আর যে রাগ করবে সে প্রমাণ দিয়ে দিচ্ছে এটা আমি। আমরা তো কাউকে বলছি না। যে ঘটনা রোজ খবরের কাগজে বেরোচ্ছে, খবরের কাগজে বেরোতে পারে, টেলিভিশন নিউজে বেরোতে পারে, আমরা চায়ের দোকানে আলোচনা করতে পারি, আমার পাড়ায় ঘটতে পারে, আমি সেই ঘটনা দেখাচ্ছি না। ট্রু। তার জায়গায় যদি পরিষ্কার মানে মেজ বৌদি সিঁদুর কৌটো বলে একটা গল্প করতে যাই, কেন এরকম ধরনের গল্প হবে না? হবে, কিন্তু শুধুই সিঁদুর কৌটের বিভিন্নতা, সেটা হলে আমি আমার সমাজকে অস্বীকার করছি। বেশ, তোমার কথা শুনতে তো চিরকালই সব, তুমি জানোই যে তোমার কথা শুনতে খুবই ভালো লাগে। চেষ্টা করলাম অ্যাটলিস্ট একটা একটু যদি অন্যান্য বিষয় নিয়েও কথা বলা যায়, যেগুলো রুদ্রর ইন্টারনাল সেলফ, যেখানে রুদ্রর পার্সোনাল বক্তব্য। আমার সঙ্গে রুদ্রর অনেক দিনের পরিচয় বা অনেক দিনের আলাপের চেয়ে বড় কথা অনেক দিনের বন্ধুত্ব, এবং আমি যেটা চাইবো সেটা হলো রুদ্রনীল ঘোষকে অভিনেতা হিসেবে তার অভিনয় ক্ষমতা দেখে দর্শক হিসাবে ওই আনন্দটা পাওয়ার, যেটা আমার মনে হয় আমার এখানে বসে যারা এইটা দেখছেন তাদেরও অনেকেরই এই বক্তব্যটা আছে, যে আমরা যে আনন্দটা পেয়েছি রুদ্রকে অ্যাজ এ অভিনেতা দেখে, সেই আনন্দটা বোধহয় আমাদের আবার দরকার পড়ছে। এবং আমার বিশ্বাস সমস্ত রাজনীতির বাইরে, রাজনীতি একটা মতামত, রাজনীতি একটা মতাদর্শ, রাজনীতি একটা বেঁচে থাকার প্রাইমারি পার্ট, সেটা অবশ্যই সত্যি। তার বাইরে এই দুটো জিনিসকে যদি আলাদা করতে পারি আমরা, আলাদা মানে সম্পূর্ণ আলাদা তো করতে পারবো না, কিন্তু শিল্পী রুদ্রনীল ঘোষকে বা অভিনেতা রুদ্রনীল ঘোষকে আরও বেশি দেখার অপেক্ষা নিয়ে আজকের এপিসোড শেষ করব। থ্যাংক ইউ রুদ্র, থ্যাংক ইউ ফর কামিং। আশা করি তোমারও আড্ডাটা মেরে ভালো লাগলো। না, ডেফিনেটলি ভালো লেগেছে। আর যারা সোল পরিবারের আন্তরিক পরিবার একদম, যারা দর্শক রয়েছেন রেগুলার, তাদেরকেও পরিষ্কার ধন্যবাদ। এবং স্পষ্ট করে ইংরাজি শুভ নববর্ষ
যেটা আমাদের শুরুতে জানানো হয়েছিল, জানানো উচিত ছিল। হ্যাঁ, তো যাই হোক, actually, হ্যাঁ। ভালো কাজের সঙ্গে থাকে, আমরা যেন সবাই মিলে ভালো কাজ করতে পারি, ব্যাস। এই আর কি। এই পয়েন্ট নিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। শেষের আগে আমি যেটা বারবার বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার আর পজিটিভিটি ইজ এভরিথিং। নেগেটিভিটি তো করলেই করা যায়। সো আজকের জন্য টাটা।